ব্ল্যাক ম্যাজিক কিন্তু এখন ঘরে ঘরে। আমি কি করে বুঝবো যে আমার উপরে আদৌ ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা? ব্ল্যাক ম্যাজিকের বহু সিমটম হয়। একটা হচ্ছে তোমার হঠাৎ হঠাৎ শরীর খারাপ হয়, কিন্তু তুমি ডায়াগনোসিস করে দেখতে পাবে না যে কিছু আছে কি, মানে তুমি সুস্থ কিন্তু তুমি অসুস্থ। একটা কেস বলি, মহিলা আর মেয়ে একই বেডে শুয়ে আছে, মহিলা পাশ ফিরে ঘুমাচ্ছে এবং মেয়ে মেসেজ করছে যে মায়ের না ওই ব্যাপারটা খুব বেড়ে গেছে, খুব অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখছি কয়েকদিন ধরে। মহিলা শুয়ে শুয়ে পিছন দিকে বলছে কাকে বলছিস আমার কথা। ঠাকুরের ভর করা এইগুলো বেশিরভাগই আমার মনে হয় ভণ্ডামি। এরকম না যে ঠাকুর ঘরে স্পিরিট আসতে পারে না, কারণ বহু দেবদেবী আছে, আমরা যে মা কালীর পুজো করি তাদের তো গণেরাই সব স্পিরিট। তুমি কি এটা বলছো যে ঘরে আমাদের কোনো মৃত ব্যক্তির ছবি রাখা উচিত? দেখো, মৃত ব্যক্তির কোনো প্রিয় জিনিস, কোনো তার ইউজ করা জিনিস উচিত নয় ঘরে রাখা। আমি আজকে মারা গেলাম, কালকে শ্রাদ্ধ হলো, মুক্তি পেয়ে গেলাম, তা নয়। ওই সময় তারা কিন্তু হন্ট করতে পারে পার্টিকুলার তার ওই জিনিসগুলোর জন্য, যেটাকে আমরা প্ল্যানচেট বলি। ধরো তুমি কোনো তোমার প্রিয় মানুষকে ডাকছো, তার রূপ ধরে কিন্তু অনেক জেমেনও আসতে পারে। নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মাকে ডাকলো, এগুলো কি আসলে হয়? আমার তো মনে হয় যে এবার কিছুটা তোমার অ্যাক্টিংও থাকে তার সাথে। কবে তো তারা নিয়ে চলে গেছে, তো এখনো কি তার সেই স্পিরিট ফর্মে আছেন যে এসে তোমাকে দেখা দেবে, তোমার কথা শুনবে? এই যে ধরো স্পিরিট ক্লিনজিং এর ব্যাপারগুলো করছো, কিরকম টাকা পয়সা? নমস্কার, আপনারা শুনছেন নাদ্দা কসমিক সাউন্ডের একটা নতুন পডকাস্ট। মজার কথা, আজকে আমার সাথে রয়েছে আপনাদের পূর্ব পরিচিত গেস্ট রূপম গুপ্ত। রূপম দা একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর এবং সাইকিক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই পডকাস্টে। রূপম দা, তোমাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। কেমন আছো? ভীষণ ভালো। অনেকদিন পর তোমার সঙ্গে আবার পডকাস্টে বসেছি এবং তোমার প্রিভিয়াস যে আমাদের আলোচনাটা ছিল এটা কিন্তু খুবই মনোগ্রাহী ছিল, সবাই খুব পছন্দ করেছে এবং তাদের রিকোয়েস্টেই আবার তোমাকে নিয়ে আসা আমাদের স্টুডিওতে। রূপম দা, একটা কথা বলো, এখন যেমন এই শীতকাল চলছে, এই শীতকালে ভূত প্রেতের উপদ্রব একটু বেশি বেড়ে যায় এবং একটা মিথ আছে যে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে রাতের দিকে বিশেষ করে একটু এই অ্যাক্টিভিটিগুলো বেশি বেড়ে যায়। দেখো, আগে এটা বলে নি যে উইন্টারে কেন ভূতের উপদ্রব বাড়ে। ভূতের উপদ্রব সবসময়ই চলে। উইন্টারে কি হয়, উইন্টারে যে স্পিরিট ওয়ার্ল্ডটা ওটা আমাদের আর্থলি খুব মানে ক্লোজ চলে আসে। আচ্ছা। এবং ডিমেনশন এত কাছাকাছি চলে আসে, আমাদের ভেইলটা আস্তে আস্তে থিন হতে শুরু করে, মানে যে পর্দাটা থাকে সেটা আস্তে আস্তে থিন হয়ে যায় এবং ওরা খুব কানেক্ট করে। দ্যাটস ওয়াই উইন্টারে কিন্তু বেশি হন্টিংস হয় এবং আমরা প্রচুর হন্টিংসে যাই উইন্টারে এবং বিভিন্ন হন্টেড জায়গাতে ইনভেস্টিগেট করতে বা দেখতে। তো উইন্টারে বেশি হয় এই কারণে। আমার জীবনেও যখন প্রথম এই ধরনের একটা ঘটনা ঘটে, সেটাও কিন্তু উইন্টারেই ঘটেছিল। এবং সত্যি কথা বলতে আমি কখনো এটা অবজার্ভ করি যে গরমের দিনে এরকম কিছু বেশি হচ্ছে বা হচ্ছে না, এটা অবজার্ভ করি, কিন্তু শীতের দিনে ঘটনাগুলো বেশি ঘটে। আজকে সেটা বুঝতে পারলাম। এইবার যদি আমাদেরকে একটু রবীন্দ্র সরোবরের দিকে নিয়ে যাও। রবীন্দ্র সরোবরে দেখো, যে কোনো রেল স্টেশন বা মেট্রো স্টেশন কিন্তু হন্টেড হতেই পারে, কারণ প্রচুর অ্যাক্সিডেন্টাল কেসেস থাকে, কাটা পড়ে বা কিছু। এখানে দেখো যে রবীন্দ্র সরোবর হন্টেড সবাই বলছে, বা আমাদের গুগলে সার্চ করলেও তাই পাওয়া যায়, কিন্তু অনেক স্টেশনই আছে মেট্রোর যেটা হন্টেড। এটা অনেকেই জানে না। রবীন্দ্র সরোবরে পার্টিকুলার, লাস্ট মেট্রোতে বলে যে তুমি কিছু ফিল করতে পারবে, বা যদি কেউ ওরকম থাকে যে কানেক্ট করতে পারে স্পিরিটদের সঙ্গে, তারা কিন্তু ফিল পাবে গেলে। কিন্তু নতুন যে স্টেশনগুলো হয়েছে, আমি পার্টিকুলার নাম নেব না, আমার একজন খুব ক্লোজ ফ্রেন্ড আছে, তো ওর থেকে আমার শোনা আরও, ওদের যখন মেট্রোটা স্টেশনটা তৈরি হচ্ছিল, তো যখন কাজ হচ্ছিল, তো সব লেবাররা রাত্রিবেলা ওরা সব নিচে নেমে, কারণ তখন তো পুরো বন্ধ হয়ে যায় সব কিছু এবং ফাঁকা থাকে, তো ওই সময় ওরা নেমে কাজ করছে, কাজ চলছে নিচে। একটি ওয়ার্কার দেখছে ভিতরে তো পুরো অন্ধকার, লাইট জ্বালিয়ে কাজ হয়, দূরে একজন দাঁড়িয়ে রয়েছে ওরকম হেলমেট পরা ওই ড্রেসে। তো ও ভেবেছে ওদেরই হয়তো কোনো স্টাফ হবে, ও কিছুটা এগিয়ে যাচ্ছে, ও যতটা এগোচ্ছে সেই লোকটাও আরও এগিয়ে যাচ্ছে, মানে কানেক্ট হচ্ছে না। তো একদম যখন কাছাকাছি চলে এসছে, ও জিজ্ঞেস করছে কে তুমি এখানে কেন, আর এদিকে তো কাজ হচ্ছে না, তুমি ওদিকে চলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? স্যার আপকো বুলা রহে হ্যাঁ। এটা দুবার বলে ওই মানে টানেলের দেওয়ালে মিলিয়ে গেল। ওই দেখে ছেলেটা ওখান থেকে দৌড়, এবং ও 2 থেকে 3 দিন জ্বরে ছিল, এবং তারপর মানে ও বলেনি কেন, পরে যখন রিভিল করলো, তো এই জিনিসটা নাকি ওখানে অনেকেই দেখেছে বললো, মানে কাজ করতে করতে এরকমও হয়েছে, একজন কাজ করছে দেখছে নিচে একজন দাঁড়িয়ে রয়েছে, ওখানে ডেকেছে, যখন তাকিয়েছে দেখছে ফেসে কিছু নেই, ফেসটা পুরো ব্ল্যাক, কিন্তু বডি আছে। তো এরকম অ্যাকচুয়ালি কি হয়েছে, এরকম অনেক সময়তেই নাকি যখন বহু স্টাফ এবং এরকম অ্যাক্সিডেন্টাল বহু কেস হয়েছে, যারা নিচে ওই চাপা পড়ে যায়, ওই যখন কাজ হয়
হয়তো কোনোভাবে ভুলবশত কোনো মানে ঢুকে গেছে বা ওই সিমেন্ট পড়ে গেছে তাদের উপর, ওরা পুরো সিল হয়ে যায়। তাদের স্পিরিটটা রোম অ্যারাউন্ড করতে থাকে, বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে ভিতরে, কোনো ওই ধরো কিছু ভাঙতে গিয়ে ভেঙে ঘাড়ে পড়ে একদম চাপা পড়ে গেছে, তাদেরকে আর বার করা যায় না অনেক সময়, তো তাদেরকে সিল করে দেয় বা একদম ওই সিমেন্ট দিয়ে পুরো কাস্ট করে দেয়। তো সেই স্পিরিটগুলো ওখানে ঘুরতে থাকে। তো এই যে আমি এটা একটা প্রশ্ন মাথায় আসলো, এই যে বিভিন্ন ভয়াল ভয়াল রূপ নিয়ে ওরা আসে বা আমরা যে দেখি, এইটা কেন হয়? হয়তো ওই রকম অবস্থাতে সে মারা গেছে বা ফেসটা পুরো ব্ল্যাক মানে স্ম্যাশ হয়ে গেছিল, এবং যে রূপে ওরা মারা যায় কি ওই রূপটাই কি মোস্ট অফ দ্য টাইম? ওটা অনেক সময় দেখায়, কিন্তু মেইনলি দেখায় হচ্ছে সিলোয়েটস, তাদের একটা অবয়ব বা একটা গ্লিম্পস বা একটা ভিশনস তুমি দেখতে পাবে। এছাড়াও আমরা মুভিতে যেরকম দেখি ওই রকম হয় না, ওটা একটু হাইপ করে দেখায় যাতে তুমি ভয় পাও, এই ট্রিটমেন্টটা দেওয়া হয়, বাট অ্যাকচুয়ালি কিন্তু ওই রকম হয় না। একটা কথা বলো, তুমি তো অনেক রকম এরকম প্যারানর্মাল ইনভেস্টিগেশনের কাজে যাও, এখন পর্যন্ত সবচেয়ে ভয়াল ঘটনাটা কি ঘটেছে? ভয়াল ঘটনা আমি একটা কেসে গেছিলাম, সেটাতে মানে ওটা একটু আলাদা এবং একটু ক্রিপি। তোমার বেহালার একটা বাড়িতে গেছিলাম, বেহালার অনেক বাড়িতেই আমি দেখেছি, কিন্তু বেহালার কিছু কিছু পোর্শন বেশ হন্টেড। এবং কেন জানি না, মেবি ওখানে অনেক কোনো পাস্ট কেসেস আছে যার জন্য হন্টেড, বাট অনেক জায়গাতেই আমি দেখেছি অনেক বাড়ি বেশ হন্টেড। তো তার মধ্যে একটি কেস, আমার এক ক্লায়েন্ট, তারা হাজব্যান্ড ওয়াইফ আমার কাছে এসেছিলো এবং তাদেরকে আমি হিলিং করেছি, তাদের বিভিন্ন প্রবলেম ছিল এবং তার বাড়িতে এই নেগেটিভ স্পিরিটসের সমস্যা ছিল, সেটা দীর্ঘ মানে তার মা বাবার আমলে, এবং ওরা জানতো সেটা। তো একটা পার্টে বাড়ির ওনারা যখন আসলো, হিলিং হলো, সব ঠিকঠাক হলো, ওনাদের মানি ক্রাঞ্চেসের প্রবলেম ছিল। এবং দেখো, স্পিরিট যে বাড়িতে থাকবে তোমার কিন্তু মানি ক্রাঞ্চেস হবে, কারণ ওরা যেখানে নেগেটিভ এনার্জিগুলো থাকে, তোমার ওদের যে ভাইব্রেশনটা, তাতে তোমার বিভিন্ন প্রবলেম স্টার্ট হবে লাইফে, আননোয়িংলি সমস্যা ক্রিয়েটেড হবে। তো কিছু পার্টে ওদের ঠিক হয়েছে। তারপর আমি বাড়ির ফটো দেখি, মানে ধরো কেউ আমাকে আমার কাছে এসছে বা ডিস্টেন্সে কেউ যদি মানে ওভার দ্য ফোন কনসালটেন্সি নিচ্ছে, আমি বাড়ির ফটোটাও চেক করি কোনো কিছু তাদের প্রবলেম আছে কি, বা কোনো বাস্তু দোষ বা ভাইব্রেশন কেমন সেটা চেক করি। তো তখন আমি বুঝেছিলাম এবং ওনাদের কিছু রেমেডিস বলি, তাতে কিছুটা কাজ হয়েছে। কিন্তু যেহেতু স্পিরিট সে ওখানকারই, সে তো যাবে না ওইভাবে। তো একদিন আমাকে ফোন করে, সে যে বলছে যে তার মেয়ে কিছু অ্যাবনর্মাল বিহেভিয়ার তার দেখেছে, মানে মা, যে হঠাৎই তার কিছু চেঞ্জেস এসছে বিহেভিয়ারে। কেমন, মেয়ে হঠাৎ হঠাৎ মানে সবাই ধরো একসাথে একটা ঘরে আছে, মেয়ে হঠাৎ তাদের মাঝখান থেকে দোতলায় চলে গেল, বাচ্চা মেয়ে, স্কুলে পড়ে, কেন গেল, কেন যাচ্ছে, তার কোনো রিজন নেই। আর ও একা থাকতে উপরে গিয়ে ভালোবাসে কেন। পরবর্তীকালে জানা গেল যে কোনো স্পিরিট, একটা বয়স্ক মহিলা এবং একটা বাচ্চা, দুজনে তার কাছে আসে এবং সেটা একটা কোনো বড় পাওয়ারফুল স্পিরিটের দ্বারা চালিত। আচ্ছা, তারা এসে তাকে অ্যাপ্রোচ করে এবং বলে, তুই তোর মা বাবাকে বলবি না, এখান থেকে তোরা কিন্তু যাবি না, তাহলে শেষ করে দেবো, এইসব নানা রকম। এবং ও একা একা কথা বলে, ওরকম ওর মা 2-3 বার দেখেছে। মেয়েকে তারপর আমার কাছে নিয়ে আসে। তো তখন মেয়ে কিছু এমন এমন কথা বলে যেগুলো মা জানে না, স্পিরিট ওরিয়েন্টেড, এবং ও বলে যে আমার একা থাকতে ভালো লাগে এবং ওরা চায় আমি একা থাকি, আমাদেরকে যেতে দিতে চায় না। তারপর আমি একদিন ওদের বাড়ি ভিজিট করি এবং আমার কাছে মেয়ে আসার পর বা যখন বাড়ি চলে যায়, কিছু জিনিস আমি দিই এবং কিছু রেমেডিসও করি। ও এবং স্পিরিট নাকি ওকে বলেছে যে ওই হিলার যেন না আসে এই বাড়িতে, এরকম কিছু করতে হবে। আচ্ছা। একদিন ওর মা আমাকে বাড়িতে ডাকে এবং মেয়ে তখন স্কুলে, সেটা মেয়েকে জানায় না আমার কথা। তো আমি গেছি, তো একতলা মানে গ্রাউন্ডে কোনো অসুবিধা নেই। সেকেন্ড ফ্লোরে আমি যখন গেছি, ওদের কিচেনের দিকটা, কিচেন না মানে একটা রুম, সেই রুমটার একটা পার্ট তোমার মনে হচ্ছে না মাটিটা খোঁড়া এবং আওয়াজ হচ্ছে বেশ, মানে ভিতরে কিছু আছে, মানে উপর থেকে সিল করা। তো সেটা ওনারাও জানে না কেন, হয়তো কিছু ডাম্প করা রয়েছে। ওই পার্টিকুলার একটা জায়গায় বেশ নেগেটিভ এবং অনেক কিছু মানে রিডিংয়ে আসছে, তোমার ইএমএফ মিটারে আসছে, এবং আমি যে সাইকিক অ্যাবিলিটি দিয়ে যে চেক করি সেটা থেকেও বুঝতে পারছি। অন্য আর একটা রুমে যখন গেলাম, আমার তো মানে ট্রিমেন্ডাস মাথা যন্ত্রণা শুরু হলো হঠাৎ, এত ক্রিপি, ওই ঘরে ঢোকা যাচ্ছে না। আচ্ছা। এবং যে স্পিরিটটা আছে সে প্রচণ্ড ম্যালিফিক এবং প্রচণ্ড ফিউরিয়াস, মানে সে চায় না ওখানে। তো আমি তখন ব্যাক করে নিচে আসি এবং ওনাকে সমস্ত কিছু জানাই। উনি তখন বলে যে ওর মানে যে রুমটা হন্টেড, তার ঠিক উল্টো দিকে বাইরে একটা বাড়ি আছে, ওই বাড়ির মহিলা পজেসড হয়েছে। আচ্ছা। এবং ওরা রাতারাতি সেই বাড়িটা ছেড়ে চলে যায় এবং ওই বাড়িতে তোমার সমস্ত কিছু মানে ইনট্যাক্ট আছে, এসি, টিভি, সব, ওরা কিচ্ছু আর আসেই নি, লক করে দিয়ে পালিয়ে গেছে। সেখান থেকেও স্পিরিট ল্যাচ করেছে এবং ওই এরিয়াটা কবরের উপর তৈরি, ওই পুরো আবাসনটা। তারপরে আমি বহু কাজ করেছি ওখানে, আস্তে 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 ক্লিন হয়েছে, কিন্তু ওটা বেশ ক্রিপি ছিল, কারণ ওই বাচ্চা মেয়েটা কিন্তু এখনও টু সাম এক্সটেন্ট একটু তোমার
কি বলবো, ডিলিউশনে ভোগে, মানে এবং ওর একটু সাইকোলজিক্যাল ডিসঅর্ডারও হয়ে গেছে। আচ্ছা, একটা কথা জানতে চাইবো, এই যে তুমি ঘটনাটা বললে, এই ধরনের ঘটনা, ধরো আমি যদি একদম পার্টিকুলার এই ঘটনাটাই বলি, যে এটার ক্ষেত্রে কিভাবে করলে প্রসেসটা, মানে কি দেখো এখানে প্রথমত আমাদের ক্লেনজিং একটা টেকনিক হয়, সেটা করা হয়, প্লাস ক্রিস্টালসকে তোমার প্রোগ্রামিং করে বাড়িতে দেওয়া হয়। এছাড়াও আরও কিছু প্রোডাক্ট আছে যেগুলো বাড়িতে দেওয়া হয়। এছাড়া আমার একটা খুব ভালো প্রোডাক্ট আছে, ব্ল্যাক সল্ট। এটা উইচেস ব্ল্যাক সল্ট, আমরা উইচক্রাফটকে এটা বানাই। এটা কিন্তু ব্ল্যাক সল্ট মানে আমরা জানি হচ্ছে তোমার বিটনুন, এটা কিন্তু তা নয়। এটাতে অনেক কিছু হার্বস থাকে, চারকোল থাকে, এবং একটা পার্টিকুলার টাইমে, পূর্ণিমাতে বা অমাবস্যায়, এরকম বিভিন্ন টাইমে এটাকে বানাতে হয়। ওইটা যদি তুমি ছড়াও ঘরের চারদিকে, নেগেটিভিটি আসতে পারবে না। আচ্ছা, এছাড়াও এটা সবার পক্ষে সম্ভব না, বাট আমি বলবো যে কেউ করবেন না, কারণ ওটার সাথে কিছু চ্যান্টিং থাকে, কিছু এনার্জাইজ করা থাকে। গ্রেভিয়ার্ড ডাস্ট, মানে গ্রেভিয়ার্ডের যে ধুলোটা, ওটাও কিন্তু যদি বাড়িতে তুমি ছড়াও, তাতেও কিন্তু প্রোটেকশন হয়, প্রোটেকশন দেয়। এরকম বহু জিনিস আছে, সেইগুলো আমরা করে ওটাকে ক্লেনজিং করে একদম বাড়িটাকে পুরো বেঁধে দিয়েছিলাম, যাতে নেগেটিভিটি নেক্সট না আসতে পারে। আচ্ছা, এই যে ধরো এই যে এনার্জিগুলো আসছে, এন্টিটিগুলো আসছে, ওরা যদি, মানে আমরা তো সবাই মুক্তির পথেই দৌড়চ্ছি বা চাইছি মুক্তির জন্য, তো ওরা কেন এই জায়গাটা ছেড়ে যেতে চাইছে না? কি ওদেরকে আটকাচ্ছে বারবার? স্পিরিটদের ক্ষেত্রে যেটা হয়, ওরা মানে থাকতে থাকতে সেই জায়গাটাকে ওদের মানে একটা পরিবেশ তৈরি করে, এবং অন্যান্য স্পিরিটও ল্যাচ করে। আচ্ছা, একা থাকে না কোনো স্পিরিট। এবং ধরো তুমি, তোমার বাড়িতে স্পিরিট আছে, সে কিন্তু তোমার এনার্জিকে ফিট করতে থাকে। তাদেরও তো খাওয়ার দরকার, এই জন্য দেখবে স্পিরিটরা আসলে তোমার লাইট ফ্লিকার করে কেন, কারণ ওরা ওই এনার্জিটাকে অ্যাবজর্ব করে। ও, বুঝতে পেরেছো? তো ওই জন্য পার্টিকুলার যে থাকবে তাকে ওখান থেকে বেরোতে দেবে না, তার এনার্জি ফিল্ম প্যারাসাইটের মতো ওরা ওইভাবে থাকে, পরজীবী হয়ে। দ্যাটস ওয়াই ওরা বেরোতে দিতে চায় না। তো ওদের কি মানে মুক্তি পাওয়ার ইচ্ছেটা থাকে না? তখন ওরা কি ইচ্ছে নিয়ে থাকে? স্পিরিটের কিন্তু মুক্তি পাওয়ার ইচ্ছে থাকে না, তারা ওইখানেই ভালো থাকে। আচ্ছা, আমরা যেমন বলি না, ধরো তার তো কোনো বডি নেই, কোনো আকার আকৃতি নেই, তো এই অবস্থায় নাকি তার খুব যন্ত্রণা একটা হতে থাকে, এই সেই হতে থাকে, কমিউনিকেট করতে পারছে না, খাওয়ার আছে খেতে পারছে না। কারণ আমরা যখন মরে যাই বা আমাদের স্পিরিটটা বডি থেকে বেরিয়ে যায়, আমাদের হ্যাবিটটা তো থাকে যে খাচ্ছি বা এই জিনিসগুলো। এই জন্য কিন্তু বলে যে কোনো মৃত ব্যক্তির ফটোর সামনে খাবার রাখতে নেই, কারণ তাদের আননেসেসারি কল করা, এবং তারা তো সেটাকে খেতে পারছে না, তো তারাও কষ্ট পায়। দ্যাটস ওয়াই ওইভাবে কখনোই উচিত না কোনো মৃত ব্যক্তির সামনে খাবার দেওয়াটা ডেইলি। তুমি বাৎসরিকে বা তার শ্রাদ্ধে কাজ করছো একরকম, কিন্তু ডেইলি বেসিসে নয়। বা ধরো পার্টিকুলার জন্মদিন বা অনেকে এরকমও করছে, বা ধরো বিবাহ বার্ষিকী। আমি একটা কেসে গেছিলাম, তাতে ওনাদেরকে কেউ বলেছিল যে এরকম টেবিলে, এরকম সেম গোল টেবিল, ফটো রাখা এবং সামনে খাবার দেওয়া, গ্লাসের জল, এবং সেই মহিলার হাজব্যান্ড সেই জল খায়, ওগুলো খাওয়া অ্যাজ এ প্রসাদ। যিনি মারা গেছেন তিনি তো ঠাকুর না যে আমি অ্যাজ এ প্রসাদ খাবো। অনেকে বলে যে হ্যাঁ ওনারা তো প্রসাদই ওটা প্রসাদই হয়ে যায়। তো যাই হোক, তো উনি খেতেন এবং দীর্ঘদিন অসুস্থ। তো আমি যখন ইএমএফ মিটারটা ওখানে ধরলাম, ইএমএফ মিটারে হাই রেট। আচ্ছা, এতটা হাই এনার্জি, তার মানে ওখানে কি স্পিরিট ল্যাচ করছে, তাকে আমি আননেসেসারি কল করে আনছি। তো আমি তখন বললাম, আপনি কে বলেছে এরকম এসব করতে? আপনি তার বাৎসরিকে যেদিন মারা গেছে সেদিন একটা অনুষ্ঠান করুন বা এরকম খেতে দিন, ঠিক আছে। ডেইলি বেসিসে কেউ খেতে দেয়? অনেকে ঠাকুর ঘরে মৃত ব্যক্তির ফটো রাখে, সিংহাসনে রাখে, এটা কিন্তু একদমই উচিত নয়। প্রচন্ড নেগেটিভ ভাইবস এবং ব্যাকফায়ার করে। আচ্ছা, তাহলে তুমি কি এটা বলছো যে ঘরে আমাদের কোনো মৃত ব্যক্তির ছবি রাখা উচিত? দেখো, যেহেতু প্রিয় মানুষ, তো আমরা তো এইভাবে সরাতে পারি না যে রাখবো না, কিন্তু উচিত নয়। নেগেটিভ ভাইব এবং সেই মৃত ব্যক্তির কোনো প্রিয় জিনিস বা কোনো তার ইউজ করা জিনিস উচিত নয় ঘরে রাখা। কারণ আমি হায়দ্রাবাদে আমি হিলিংয়েই গেছিলাম মেনলি, তো যেখানে গেছিলাম তারই একটি ফ্রেন্ড পাশে থাকেন, তার বাড়িতেও আমি ভিজিট করেছিলাম। তো এমনি ইনভাইট করেছিল, যেহেতু শুনেছে আমি আসবো, তো উনি আমাকে ডিনার ইনভাইট করেছিল। অদ্ভুতভাবে আমি যখন গিয়ে বসেছি, দেখছি একজন কেউ ঘুরছে, আচ্ছা, একটা শ্যাডো। বাবার মেয়ে থাকে, তার মা মারা গেছে, এবং একটা শ্যাডো। আমি তো জানতাম না, তখন বললাম আপনাদের ঘরে কিন্তু স্পিরিট আছে? বলছে হ্যাঁ আমিও ফিল করি, আমার মা তো রিসেন্ট মারা গেছে। যে আচ্ছা, তাহলে তিনিই হবেন। এবং অদ্ভুতভাবে আমি যেখানে তার এনার্জিটা বেশি ফিল করলাম, সেটাও আমি জানতাম না যে তার রুম, ওনার মায়ের রুম, এবং মায়ের যেখানে সব থেকে প্রিয় জিনিসগুলো থাকে সেই পোর্শনটাতে, ওটা আলমারিতে বন্ধ করা। আমি সেখানে ভাইব্রেশনটা মারাত্মক, যে আপনি ইমিডিয়েট এগুলোকে সরান। উনি বেরোতে পারছেন না, যেতে পারছেন না, ওখানেই আটকে রয়েছে। আচ্ছা, সেই কারণে কি আমাদের সনাতন ধর্মে বলা হয় যে মৃত, মানে কেউ যদি মারা যায় ধরো, তাহলে তার ব্যবহার্য সমস্ত জিনিসপত্র নাকি ওই সাথে সাথেই বের করে দেওয়া, বা তুমি গঙ্গায় ফেলে দাও, জলে ফেলে দাও। কারণ তার সে মানে তার একটা জিনিসের প্রতি খুব অ্যাট্রাকশন, সে সেটা থেকে বেরোতে পারে না। এবং স্পিরিট
আমি আজকে মারা গেলাম, কালকে শ্রাদ্ধ হলে মুক্তি পেয়ে গেলাম তা নয়। তারা থাকে এবং 1 বছর পর তাদের আস্তে আস্তে একটা স্পেস পায়। তো ওই সময় তারা কিন্তু হন্ট করতে পারে ওই পার্টিকুলার তার ওই জিনিসগুলোর জন্য। বা এরকম বহু ক্ষেত্রে দেখা গেছে এফেক্টেড অবজেক্ট, চশমা, ঘড়ি, সেই থেকে হন্ট করছে, লকেট। আচ্ছা, তখন তাহলে তার ওই পরিস্থিতিটা থাকে না? যেমন ধর এই মানুষটি যখন আমার সাথে ছিল তখন সে আমাকে খুব ভালোবাসতো, আদর করতো, কথা বলতো। এবার ওইখানে যাওয়ার পর তো একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, মানে কোনো একটা জায়গায় কি নেগেটিভিটি ছড়াচ্ছে সে? না না না, এটা খুবই ভুল কথা। মানে সে আত্মা হয়ে গেছে মানে নেগেটিভ তা নয়। হ্যাঁ, সে নেগেটিভ নাই হতে পারে। এবার ডিপেন্ড করছে যে এই যে কোন তিথিতে মারা গেছে এইগুলো বিচার হয় না, তাতে তুমি কতটা দোষ পেয়েছো বা কিছু, তখন তুমি একটা নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবে। যদি তুমি দোষ না পাও কোনো প্রবলেম হয় না তাতে। সব সময় ধরো আমাদের যে প্রিয় ব্যক্তির কাছ থেকে এই জিনিসগুলো আসছে তা তো নয়। না না, কখনো কখনো ধরো বিভিন্ন অন্যান্য জায়গায় আমরা কোথাও একটা গেলাম, ইভেন হ্যাঁ, এই যে আমরা বিভিন্ন জায়গায় যাই সেখান থেকেও কিন্তু ল্যাচ করতে পারে স্পিরিট। বা ধরো তোমার প্রিয় ব্যক্তির রূপেই সে হয়তো এসেছে কিন্তু অন্য স্পিরিট। আচ্ছা, যারা খুব ম্যালিফিক, যারা খুব মানে এই ধরনের স্পিরিট হয় নেগেটিভ, তারা কিন্তু বিভিন্ন মানে এই যে তোমার সিয়ন্স করে, মানে যেটাকে আমরা প্ল্যানচেট বলি, ওটা অ্যাকচুয়াল কথাটা হচ্ছে সিয়ন্স। তো এই যে সিয়ন্স যেটা করে তাতেও কিন্তু অনেক স্পিরিট আসে। ধরো তুমি কোনো তোমার প্রিয় মানুষকে ডাকছো, তার রূপ ধরে কিন্তু অনেক ডেমন আসতে পারে বা নেগেটিভ কিছু। সবসময় যে ওরাই আসছে, সবসময় ওরা আসবে তা নয়। আচ্ছা, অনেক সময় ধরো অনেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ইকে ডাকলো বা নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মাকে ডাকলো, হ্যাঁ, এগুলো কি আসলে হয়, মানে সত্যি কি? দেখো, আমার তো মনে হয় যে মানে কিছুটা তোমার অ্যাক্টিংও থাকে তার সাথে। আচ্ছা, যে ডেকেছি, এরা এখনো অবধি সেই স্পিরিট ফর্মে কি আছে সেটা একটা বড় কথা, হ্যাঁ, তাই না? মানে কবে তো তারা চলে গেছে, তো এখনো কি তারা সেই স্পিরিট ফর্মে আছেন যে এসে তোমাকে দেখা দেবে, তোমার কথা শুনবে? এটা নয়। মানে এটা মোটামুটি কিরম, ধরো কত বছর পুরনো লোককে ডাকলে আমি পাবো? খুব রিসেন্ট মারা গেছে কেউ তো সেইটা। আচ্ছা, মানে 5-7 বছর এরকম? হ্যাঁ, 5-7 বছর বা 1-2 বছর, আচ্ছা, কিছু মাস, খুব রিসেন্ট হলে তবে বেটার হয় বেশি। ওই প্রসঙ্গ ধরে বলছি, যেহেতু বলে যে মৃত ব্যক্তির ফটোর সামনে খাবার সাজিয়ে রাখাটা, অনেকে এখনো 25শে বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির সামনে পায়েস রাখে। হ্যাঁ, সেটা মৃত ব্যক্তি এবং সে একটা জায়গা করে ফেলেছে, এবং সে আমাদের কাছে কোনো নেগেটিভ মানে সাধারণ মানুষ নয়, সেই সূত্রে দেওয়া। আচ্ছা, তুমি দিতেও পারো, নাও দিতে পারো, মানে এতে কোনো নেগেটিভিটি কিছু হওয়ার তো সম্ভাবনা। তুমি এখন এত বছর পরে আর সে তো এসে তোমাকে হন্ট করবে না। হ্যাঁ, এটা হতে পারে যে আপনি এসেছেন দুটো গান শুনিয়ে যান। জোড়াসাঁকো কিন্তু কিছু কিছু পার্ট হন্টেড। তাই একটু যদি বলো। না, এটা বলা যাবে না। কিছু পার্ট মানে এটা ফিল হয়েছে আমার পার্সোনালি, সবার যে ফিল হবে তা নয়, কারণ এর আগেও একটা পডকাস্টে আমি একটা জায়গায় পার্টিকুলার নাম ধরে বলেছিলাম, তারপর আমাকে ফোন এসেছে সেখান থেকে যে প্রমাণ করুন কে বলেছে যে এইটা এরকম। আমি জানি বলেই বলেছি, হোয়াট এভার, যে বলছে আমি কেস করবো, করুন, কে বলেন আপনার সময় থাকলে করুন, বুঝতে পারছি আপনার অনেক সময়, হোয়াট এভার। তো এরকম বড় বড় বাড়ি বা যেগুলো এখনো অ্যাবান্ডেন্ট কিছু কিছু, সেখানে কিন্তু স্পিরিটদের যাওয়া আসা থাকে, মানে দীর্ঘদিন তুমি ইউজ করছো না, এই জন্য বলে ধরো কোনো মানে তুমি ফ্ল্যাট দীর্ঘদিন বন্ধ, তুমি বাইরে রয়েছো, বা তুমি একই জায়গায় থাকো কিন্তু একটু দূরে থাকো, তুমি মাঝে সাঝে এসে একটু ধূপকাঠি জ্বালাও। আচ্ছা, চন্দনের ধূপে ক্লেনজিং করে, চন্দনের ধূপকাঠি থেকে তোমার গ্রিন এনার্জি প্রডিউস হয়, ওটা ক্লেনজিং হিলিং এর কাজ করে। আচ্ছা, এই যে ধরো বিভিন্ন ধরনের গন্ধ নিয়ে বা সুগন্ধি নিয়ে যখন আমরা কথা বলছি, অনেক সময় এমন হয় যে এমন অনেক সুগন্ধি তাদেরকে ডেকে নিয়ে আসে। আবার তুমি একটা জায়গায় এমন এমন কিছু হিলিং এর মধ্যে ইউজ করছো যেগুলো সুগন্ধি দিয়ে আমরা এগুলোকে তাড়াচ্ছি, এই ব্যাপারটার মধ্যে একটা হচ্ছে। দেখো, সুগন্ধি এটা কিন্তু ধরো তুমি কোনো কবরখানা থেকে যাচ্ছ বা পাশ থেকে যাচ্ছ বা কোনো শ্মশান, সেখান থেকে অনেক স্পিরিট অ্যাট্রাক্টেড হয় গন্ধে। আচ্ছা, কিন্তু সেটা পারফিউম, আচ্ছা, পার্টিকুলার যে চন্দন বা কিছু সেটা না, কিন্তু বা পারফিউম বা ধরো আমরা যদি নরমাল অনেকে আতর লাগাই, আতর থেকেও ল্যাচ করে। এবং আমরা যেগুলো ইউজ করি ক্লেনজিং এর, সেখানে 4-5 রকম অয়েল মিক্স করা থাকে বা হিলিং এর কিছু হার্বস ইউজ করা থাকে যেটাতে ক্লেনজিং এর কাজ করে। তো সেটা মানে যেমন সেজের খুব সুন্দর স্মেল, কিন্তু এটা ক্লেনজিং এর কাজ করে, নেগেটিভিটিকে দূর করে। রসুন পাউডার ক্লেনজিং এর কাজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, ধরো আমরা বিভিন্ন জায়গাতে যাচ্ছি, যেটা বলছিলাম আর কি, যে আমাদের পরিচিত মানুষ ছাড়াও তো অনেক সময় অন্যান্য কোনো এন্টিটি ধরো আমাকে করলো, একটা কিছু করার চেষ্টা করলো, সেইটা কেন হচ্ছে, মানে আমি কেন সেই ভিকটিমটা, এটা অন্য কেউ নয়? এটা ডিপেন্ড করছে তোমার অরা কতটা স্ট্রং,
আচ্ছা, তোমার রাশি কতটা কি, মানে রাশি হালকা থাকলে অনেক সময় ল্যাচ করে। অরা যদি উইক থাকে, ধরো তো মানে আমাদের শরীরের বাইরে একটা এনার্জি বডি আছে, আমরা ঠাকুরের ফটোতে যে হ্যালোটা দেখি এরকম লাইট বেরোচ্ছে, ওটা আমাদের প্রত্যেকের আছে, ওটাই অরা বা ঊর্জা। ওটা কারুর ব্রাইট থাকে, কারুর লো থাকে। যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করে, মেডিটেশন করে, ডেইলি যোগা করছে, তাদের ব্রাইট থাকে। যারা তোমার কিছুই করে না, তো তাদের কিন্তু খুব লো থাকে। তো যাদের খুব লো থাকে তারা চট করে এই জন্য অসুস্থ হতে পারে বা এফেক্ট হতে পারে থ্রু স্পিরিট। মানে এইটা আমাদের এনার্জি বা শিল্ডের কাজ করে এই অরাটা। এটা যত স্ট্রং থাকবে, তুমি তোমার বাইরে থেকে কোনো অ্যাটাক বা ব্ল্যাক ম্যাজিক বা সাইকিক অ্যাটাক চট করে তোমার এফেক্ট করবে। আচ্ছা, যদি এটা উইক থাকে তোমাকে ধরে নেবে তারা। তো এই যে অরাটা, এটা কতটুকু স্ট্রং বা কতটুকু ডাউন হচ্ছে, এটা আমি এমনিতে ধরো তোমার ইকুইপমেন্ট ছাড়া আমি ঘরে বসে এমনিতে কিভাবে বুঝতে পারবো? ঘরে বসে দেখো ওইভাবে ধরো আমার মা এখন পডকাস্টটা দেখছে, মা বলে যে আচ্ছা আমি একটু চেক করে দেখি আমার অরাটা কেমন, তাহলে কিভাবে ওইভাবে দেখবো? মানে সাধারণ কেউ বুঝতে পারবে না যে আমার অরা কিরকম বা কিছু। আচ্ছা, তোমার তুমি কতটা এনার্জেটিক সেটার উপরও ডিপেন্ড করছে। সেটা তুমি বুঝতে পারো যে যদি তুমি আমার এনার্জি কেমন ফিল হচ্ছে সেটা আমরা চেক করবো অন ক্যামেরা। ও মাই গড, তোমার চক্র, তোমার অরা সমস্তটাই আমি চেক করে দেখিয়ে দেবো যে কি আছে কি নেই। তো আমি বলবো যে যদি ডেইলি নুন জলে স্নান করা যায় এবং মেডিটেশন প্র্যাকটিস করা যায়, ভীষণভাবে তোমার অরা ব্রাইট হবে। অরা ব্রাইটটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অরা ব্রাইট থাকলে বা স্ট্রং থাকলে লোকে কিন্তু মানে পজিটিভলি তোমার দিকে অ্যাট্রাক্টেড হবে, কাজকর্ম অ্যাট্রাক্টেড হবে। চক্র ব্যালেন্স থাকলে থ্রু মেডিটেশন আমরা চক্র ব্যালেন্স হয়। আচ্ছা, তো ওটাতে কি হবে, তোমার অটোমেটিক নর্মাল তোমার প্রবলেমগুলো সলভ হতে শুরু করবে। তার জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু মেডিটেশন করো, তুমি দেখো তার পাওয়ার কি। এবং তোমার ইমিউনিটি সিস্টেম এত স্ট্রং করে দেবে, তুমি চট করে কোনোভাবে মানে অসুস্থ হবে না। যদিও বা হও হার্ডলি 1-2 দিন 3 দিন, তার বেশি নয়। বুঝতে পেরেছি। এই জন্য মেডিটেশনটা আমি অলওয়েজ সবাইকে বলি প্লিজ প্র্যাকটিস করো। তো একটুখানি চেক ডেফিনেটলি হয়ে যায়। ডেফিনেটলি। দেখো এটা হচ্ছে তোমার আরেকটু খুলেছে এটা হচ্ছে তোমার অরাটা ওপেন হলো। ওকে, ঠিক আছে, মানে অরা ওপেন আছে তোমার। এটা যদি ক্রস থাকতো তার মানে তোমার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে। ওকে, বাইরে থেকে অরাকে ব্লক করা, এটা দিয়ে বোঝা যায়। এবং আর একটা জিনিস আছে যেটাতে চক্রটা চেক করা যায়, যেটা হচ্ছে ধরো তোমার কোন চক্রটা কি মোশনে ঘুরছে। ধরো ক্রাউন চক্র, অ্যান্টি ক্লকওয়াইজ। থার্ড আই চক্র, ক্লকওয়াইজ। ওটা এখনো খুলতে পারিনি। তো এইভাবে এটা দিয়ে চক্র চেক করা যায় কোন মোশনে। যেই ধরো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে চক্র, তার মানে তোমার কোনো প্রবলেম আছে সেই চক্রে। ওকে, সেটাকে কারেক্ট করতে হবে। ঠিক ঘুরছে, যে ক্লকওয়াইজ যে চক্রটা ঘুরছে ঠিক আছে। যদি ছোট মোশনে ঘোরে তার মানে ওখানে আরো কাজ করতে লাগবে, মেডিটেশন করতে লাগবে। এই যে এগুলো ঘুরলো বিভিন্ন জায়গায়, তুমি দেখলে বললে খুলে গেল, এগুলো এবার ওরা যেমন তোমার ওপেন আছে। কিছু চক্রে যেমন সমস্যা, যেমন রুট চক্রে আমরা দেখলাম মূলাধারে একটু প্রবলেম আছে, তোমার স্যাক্রালে একটু সমস্যা আছে, পেটের সমস্যায় ভুগছো, এবং সোলার প্লেক্সাস যেটা তোমার ইমোশনসকে দেখে, একটু ইমোশনাল ডিসব্যালেন্স হয় মাঝে মাঝে, এটা প্রত্যেকেরই হতে পারে। তো এই যে চক্রের যে ডিফারেন্সিয়েট যে প্রবলেমগুলো হচ্ছে, এটা তুমি কিন্তু মেডিটেশনের মাধ্যমে এটা আস্তে আস্তে ঠিক হয়। তুমি যত মেডিটেশন প্র্যাকটিস করবে ওটা আস্তে আস্তে ব্যালেন্স হতে শুরু হবে। এবার যেই ব্যালেন্স হওয়া শুরু হবে তোমার প্রবলেম অটোমেটিক সলভ হবে। আচ্ছা, তোমার কিন্তু তখন দেখবে মানি ফ্লো হচ্ছে, কাজ আসছে, এবং শারীরিক সমস্যা অতটা হচ্ছে না, এইগুলো হবে। পজিশন আর অ্যাটাচমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি? পজেশন জিনিসটা ভর, মানে ওটার বাংলা আবিধানিক মানে ওয়ার্ড হচ্ছে ভর। ভর আর অ্যাট্রাকশন বা অ্যাটাচমেন্ট দুটো আলাদা। তোমাকে আমি ভর করছি বা তুমি কারোর ভর হচ্ছ, মানে তোমাকে কেউ বাইরে থেকে তোমার মধ্যে চালনা করছে, সেটাই হচ্ছে ভর বা পজেশন। আর অ্যাটাচমেন্ট হচ্ছে আমি কোনো কিছু দেখে আমার ব্রেন থেকে একটা হরমোন বেরোচ্ছে যেটাতে আমি খুব হ্যাপি হচ্ছি, অ্যাট্রাক্ট করছে, সেটা হচ্ছে অ্যাট্রাকশন বা অ্যাটাচমেন্ট। তাহলে এই দুটো আলাদা, মানে এন্টিটির ক্ষেত্রে না, এন্টিটির ক্ষেত্রে অ্যাটাচমেন্ট না, পজেশন হচ্ছে বিষয়টা, মেইনলি পজেশন। তবে আরেকটা মজার ব্যাপার, পজেশন এবং সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্স। আচ্ছা, বেশিরভাগই দেখা গেছে কিন্তু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, ওটা পজেশন নয়। ভাবছে আমি পজেসড, এবং অনেকে ভেবে হ্যাপি হয় যে ও আমি ভূতে ভর করছে, আমাকে রেপ করছে, স্ক্র্যাচ করছে, ভীষণ ভালো। আমি তোমাকে একটা ছোট্ট মজার কথা বলি। বেশ কিছুদিন আগে আমি একটা স্পিরিচুয়াল প্র্যাকটিসে ছিলাম, এবং ওইখানে
মানে আমি অ্যাজ এ ভলান্টিয়ার কাজ করছিলাম, তো আমাকে 2-3 জনের নাম্বার দেওয়া হয়েছিল যে ওদের কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিসে প্রবলেম হলে আমাকে ফোন করবে। বেশ, তো একটি ছেলে আমাকে ফোন করে, কলকাতারই ছেলেটি, তো ফোন করে বলছে, দাদা আমার তো শ্বাস বেরিয়ে যাচ্ছে, আমি তো আর বাঁচবো না। বেরিয়ে যাচ্ছে, শ্বাস বেরিয়ে যাচ্ছে, শ্বাস উঠে গেছে। হ্যাঁ শ্বাস বেরিয়ে যাচ্ছে, বাঁচবো না। আমি বলছি তোমার কোন শ্বাসটা বেরিয়েছে, প্রাণবায়ু অপানবায়ু? তারপরে বলছে আমি ফোন রেখে দিয়েছে। মানে এরকম কত ফোন যে আমার আসে যে এই হচ্ছে ওই হচ্ছে, আমি কি তাহলে পজেসড? মানে আমার চেম্বারে এসে বলছে, আচ্ছা আমার মধ্যে কোনো স্পিরিট আছে? যদি থাকেই বা তুমি আমার চেম্বার অব্দি আসবেই বা কি করে? ঠিক ঠিক, ও তো আসতেই দেবে না, তো পজিটিভ জায়গাতে আসবে না। তো এই যে এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলে এই ব্যাপারটা, এইভাবে তোমরা কিভাবে বুঝতে পারো যে কোনটা কি কথা বলে যখন আমরা কাউন্সিলিং করি তখন বোঝা যায় যে আদেও আছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আদেও আছে কিনা বা আদেও সেই বাড়িতে আছে কিনা। আমি বহু ক্ষেত্রে দেখেছি যে মানে চাপিয়ে দিচ্ছে যে আছেই, আচ্ছা মানে আমাদের কথায় বিশ্বাস না, না আছে, হতেই হবে, মানে আছে সেটা। তো বললো মেয়ের উপর এই হয় সেই হয়, রাত্রিবেলা আসে দেখে, দেখতে পায়। তো মেয়েকে যখন হিলিং করা শুরু করলাম, মা কাঁপতে শুরু করলো পাশে বসে। মা শুয়ে পড়লো বিছানায়, আর উঠতে পারছে না, বলছে আপনিই তো পজেসড। তো এরকম বহু কেসেস, মানে এবং এমন হাস্যকর একটা জায়গায় আছে যে আচ্ছা পজেসড হয়, পজেসড কিন্তু হয় না যে তা না, তবে ঠাকুরের ভর করা ওটা আমার মনে হয় ওটা পুরোটাই অ্যাক্টিং। আচ্ছা, যদি কোনো মানে দেবী তোমার মধ্যে ভর করে, সেই ঊর্জা, তার এনার্জি কি তুমি ধরতে পারবে? অত ইজি, বডিটা তো অতটা পিওর নয়। তাহলে তো রামকৃষ্ণদেবও ভরে পড়ার কথা ছিল, বামা খেপা ভরে পড়বো, তারা তো জীবনে ভরে পড়লো না, যারা এত অ্যাটাচড ভগবানের সাথে, দেবীর সাথে। ওরা ভাবে যেতেন। এইগুলো বেশিরভাগই আমার মনে হয় ভণ্ডামি, যে ভর হয় বা এই সে ভর হচ্ছে, এই ঠাকুর সেই ঠাকুর বলছে। কখনো এমন হয়েছে ধরো তুমি এরকম ক্লিনজিং এর জন্য গেলে বা এরকম কিছু একটা করতে গেলে এবং ওইখান থেকে স্পিরিট তোমাকে বলছে আর এগিয়ে ওনার রূপম বিপদ আছে তোমার? আমার যেটা হয়েছিল, আমি একটা বাড়িতে যখন ক্লিনজিং করতে গেছিলাম, বাড়িতে একটি বাচ্চা এবং একটি মহিলার স্পিরিট থাকতো এবং তার ওয়াইফ পার্শিয়ালি পজেসড ছিল। তো আমি যখন বাড়ি ক্লিনজিং করলাম, তার ওয়াইফ এরকম মানে করছিলাম, তার ওয়াইফ হঠাৎ করে এরকম হাত পা কাঁপছে, এরকম কান্নাকাটি করছে, যেন চাইছে যে আমি করবো না, বা তার উপরে অ্যাট্যাকটা আসছে। তো আমার ভিশনস আসছে যে স্পিরিটটা বাধা দিচ্ছে, আমি ভিশন পেয়েছিলাম এবং আমি ফিল করতে পারছি উনি ওটা স্পিরিটটা সাইডে ছিল, একটা সাইডে, এবং একটা গরম এফেক্ট, একটা গরম ভাব, মানে স্পিরিট যখন যেখানে থাকে নয় প্রচণ্ড ঠান্ডা হবে, নয় প্রচণ্ড গরম হবে, কোল্ড স্পট হটস্পট এগুলো কিন্তু হয়। তো ওই সময় যখন আমি করছি এবং ওই মহিলাটা যে এরকম করছে এবং আমি দেখলাম যে আমি বাড়ি ক্লেনজিং করছি এবং উনি এফেক্ট হচ্ছে, তখন ওনাকে আবার ক্লেনজিং করা শুরু করলাম। আমি ফিল করছি একটা স্ট্রং কিছু পাশে দাঁড়িয়ে রয়েছে এবং আমার যখন চোখ বন্ধ করে ক্লেনজিং করছি, ভিশন আসছে যে সে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, মানে সে চাইছে না, কিছু বলছে না বা কোনো কমেন্ট করছে না, কিন্তু সে চাইছে, বা অ্যাক্টিভিটিও কিছু হচ্ছে না, কিন্তু তুমি উপস্থিতিতে টের পাচ্ছিলে। এবং সেই ঘরে কিন্তু সেই ঘরটা ঠাকুর ঘর। আচ্ছা, এরকম না যে ঠাকুর ঘরে স্পিরিট আসতে পারে না, এটা কিন্তু খুব ভুল কথা। আচ্ছা, কারণ বহু দেবদেবী আছে, আমরা যে মা কালীর পুজো করি, তাদের তো গণেরাই সব স্পিরিটস। তো একটা কথা বলো, এই যে তুমি হটস্পট অ্যান্ড কোল্ড স্পটের কথাটা বললে, এইটা দিয়ে কি বোঝা যায় যে কোনটা ক্ষতিকর বেশি বা ক্ষতি করবে না, এরকম কিছু বোঝা যায়? এটাতে বোঝা যায় না, এটাতে স্পিরিট প্রেজেন্সটা বোঝা যায়। আচ্ছা, এরকম আমি একটা জায়গাতে গেছিলাম যেখানে এরকম পর 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 বারান্দাতে কোল্ড স্পট হটস্পট, কোল্ড স্পট হট, মানে ওখানে কিছু রয়েছে, আচ্ছা, কোনো স্পিরিট প্রেজেন্স রয়েছে, যার জন্য ওই জায়গাটা পার্টিকুলার ফিল হচ্ছে গরম ঠান্ডা গরম ঠান্ডা, এবং ওদের র্যাডিক্যাল টেম্পারেচার চেঞ্জ হয় স্পিরিট। একটা জাস্ট ইন্টারেস্টিং প্রশ্ন দর্শক বন্ধুদের জন্য আর কি, এই যে ধরো স্পিরিট ক্লিনজিং এর ব্যাপারগুলো করছো, কিরকম টাকা পয়সা লাগে? দেখো, ওটা ডিপেন্ড করছে প্রবলেম ওয়াইজ, ওইভাবে তো বলা যায় না কার কি প্রবলেম, কার কি আছে কি নেই, সেই অনুযায়ী ডিপেন্ড করছে কিরকম ক্লিনজিং হবে। এবার ধরো কারোর যদি এরকম হয়, ধরো সামান্যই একটা যেটাই হোক আর কি, ওইটা ধরো সে করতে পারছে না এবং সে চাইছে যে এই স্পিরিট নিয়েই একটা কিছু ভাবে মিনিমাম একটা কিছু করে থেকে তার জন্য এইটা কিভাবে করবে? তার জন্য কিছু অয়েল আছে যেটা আমি বানাই, সেই অয়েল ইউজ করতে পারে, কিছু রেমেডি আমি বলে দিই, তাতেও ভালো, মানে ঘরোয়া রেমেডি, তাতেও ভালো কাজ হয় না যে তা না, সেভাবে যদি করতে পারে ডেফিনেটলি কাজ হয়। তোমাকে একটা কিছু চ্যান্টিংও থাকে, সেটা একটু প্লে করতে হয়, তাতে কিন্তু ক্লেনজিং। আচ্ছা, এই চ্যান্টিংটা কি আমরা নিজেরাও করতে পারবো নাকি কোনো একটা রেকর্ডেড কিছু রেকর্ড চালাতে পারো, তার সঙ্গে নিজেও করতে পারো এবং কিন্তু তাতে মানে ক্লেনজিং হয়ে যায়। আচ্ছা, এমন কোনো মানে টোটকা? আমি এটা বলে দেবো, বজ্রা আর্মারটা প্রত্যেকের শোনা হচ্ছে, ইউটিউবে পেয়ে যাবে বজ্রা আর্মার। ওটা হচ্ছে একটা তান্ত্রিক লামাদের চ্যান্টিং। ওই চ্যান্টিংয়ে কিন্তু তোমার শিল্ড ক্রিয়েট করে এবং ক্লেনজিং করে।
আচ্ছা আচ্ছা আচ্ছা। সাইকিক অ্যাটাক মানে ব্ল্যাক ম্যাজিক হলে ওটা অনেকটাকে কাটিয়ে দেয়। তোমাকে একটা ছোট্ট ঘটনা বলবো এবং সেখান থেকে আমি দুটো প্রশ্ন করব। বিষয়টা হয়েছে আমার কিছু বন্ধু তোমার বারেলিতে থাকে। এবার ওরা বেশ কিছুদিন ধরেই ওরা যে একটা নতুন ফ্ল্যাটে শিফট করেছিল, সেই ফ্ল্যাটে শিফট করার পর থেকেই ধরো ওয়াশরুমে যাচ্ছে বা ধরো কিচেনে যাচ্ছে, জানালার পর্দা সরালেই বা জানালা খুললেই এখানে একটা মহিলার ছবি দেখতে পাচ্ছে। ড্রিমেও কি আসছিল? ড্রিমে আসছিল না, আচ্ছা, সামনে আসছিল, একদম পুরো ভিজুয়ালাইজ করতে পারছিল। এবং তারপর ধরো ওরা ভয় পেয়ে আবার জানালাটা বন্ধ করে দিল। সে বেশ লম্বা লম্বা চুল, বড় বড় চোখ, ওরকম কিছু একটা দেখছিল। ওরা যেদিন ঘটনাটা দেখে আমি জানতাম না, পরদিন খুব সম্ভব রাতটা পৌষ অমাবস্যা ছিল, আমার এখন ঠিক মনে পড়ছে না, বাট কিন্তু কোনো একটা অমাবস্যার রাত ছিল। আমি জেনারেলি যেই ঘরে ঘুমোই সেই ঘরে ঘুমিয়েছিলাম। সকালবেলা উঠে আমি দেখছি, ধরো আমার হাতের নিচে যদি বা গালের নিচে যদি কেউ চুড়ি পরে হাতটা রাখে এরমভাবে, একটা ডিজাইন পড়বে, এরম একটা দুটো ডিজাইন, আর এইদিকে ধরো কিছু দাগ ছিল। আর হয় না, ধরো তুমি সকালবেলা যখন উঠলে, মানে ধরো আগের দিন রাতের বেলা যদি কোনো ধরনের একটা ধরো সেক্সুয়াল ইন্টারকোর্স জাতীয় যদি কোনো একটা বিষয় ঘটে, ওই ধরনের একটা ফিলিং আমার শরীরে স্যাটিসফ্যাকশন একটা কাজ করছিল, কিন্তু প্র্যাকটিক্যালি তার কোনো নিশান ছিল না আমার শরীরে বলো বা কোথাও বলো, এরকম কোনো নিশান ছিল না। আমি যখন ঘরটাকে অবজার্ভ করি পরদিন সকালবেলা, আমি দেখি যে সারা ঘরে অজস্র মহিলার চুল পড়ে রয়েছে, একদম প্যাঁচানো প্যাঁচানো লম্বা লম্বা চুল পড়ে, যেগুলো আমার ঘরে আসার কথাই নয়। ওদের সাথে বিষয়টা জানানো হয় এবং জানানোর পর বলে যে আমরা 2-3 দিন ধরে এই বিষয়টা আমরা অবজার্ভ করছি, সেটা আমরা দেখছি। এবং আমার সাথে ঘটনাটা ঘটার পর থেকে না ওরা ওকে দেখতে পেয়েছে, না আমার সাথে আর দ্বিতীয়বার ঘটনাটা ঘটেছে। মানে ওটা একবারই হয়েছে। যদিও তারপর আমি কোনো ধরনের রেমেডি বা কিছু করিনি। আমি ধরো সবসময় আমার গুরুর প্রতি বেশি আমার আস্থা থাকে, তো ওনার সাথেই আমার সব কিছু থাকে, তো আমি গুরুর নাম নিয়েছি, যা যা জব ধ্যান করা, মেডিটেশন করা, যেটা তুমি বললে আর কি, ওরমটাই করেছে, নর্মাল, আর কোনো প্রবলেম কিছু হয়নি। এই ঘটনাটা তো দেখো, এটা অনেক কিছু হতে পারে। তোমার এটা হতে পারে তোমরা হয়তো কোথাও এমন একটা জায়গায় গেছিলে যেখান থেকে স্পিরিটটা ল্যাচ করেছে তোমাদের সাথে, কোনো হন্টেড জায়গায়। আর আমরা অনেক সময় যাই না, মানে কৌতূহলের বসে চলে তো গেলাম, জানি না কি তার আগে করা উচিত বা এসে কি করা উচিত, এটা জানিই না। কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে তার আগে পিছিয়ে কিন্তু আমরা ধরো মাসখানেকের মধ্যে কোথাও যাইনি, হয়তো হ্যাঁ 1-1.5 বছর আগে হয়তো কোথাও একটা গিয়েছিলাম। তবে যেটা রিসেন্ট চেঞ্জেস যদি কিছু একটা বলি, সেটা হতে পারে যে ওরা ওই ফ্ল্যাটটায় নতুন শিফট করেছিল এবং আমিও সেই ফ্ল্যাটে যাইনি। তবে ওরা ফ্ল্যাটে শিফট করে বেশি দিন থাকতে পারেনি, ওরা আবার 1-1.5 মাসের মধ্যে ফ্ল্যাট আবার ছেড়েও দিয়েছে। এটাও হতে পারে হয়তো তোমার পাস্ট লাইফের কোনো কানেকশন, কোনো স্পিরিট যে কিন্তু এই লাইফেও রয়েছে, যে তোমার ওটা ওইটার জন্যই তোমার সঙ্গে ছিল, বাবা, ওই ইন্টিমেসির জন্য। এটাও হতে পারে। দেখো, অনেক কিছু হতে পারে, ওইভাবে বলা যায় না কেন পসিবল। ভীষণভাবে। একটা কেস বলি, এটা আমি আগেও বলেছিলাম, আমার একটি ক্লায়েন্ট আছেন, উনি আমার খুব ভালো ফ্রেন্ডও হয়ে গেছে। ওনার একটা ফ্রেন্ড, ওনারা শেফ, ওনার একটা ফ্রেন্ড মহিলা ফ্রেন্ড, ওরা একসাথেই কাজ করতো। তো একদিন সেই মেয়েটি ছেলেটিকে বলে যে জানিস তো আমার এরকম মায়ের না মানে খুব অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখছি কয়েকদিন ধরে। কেমন না, উনি হঠাৎ মুর্শিদাবাদের প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছে, মুর্শিদাবাদ, আচ্ছা, আননোয়িংলি একটা অ্যাট্রাকশন, এবং উনি ওই নিয়ে বই সার্চ করছে পড়ার জন্য, এবং কোনোদিনও যায়নি কিন্তু মুর্শিদাবাদ, চেষ্টা করছে যাবার, ওদেরকে বলছে, মানে অদ্ভুতভাবে একটা অ্যাট্রাকশন ফিল করছে। এবং উনি নাকি ইদানিং স্বপ্ন দেখছে একটি লোকের, যে একটা আলখাল্লা জাতীয় কিছু পরে দাঁড়িয়েছে এবং ওনাকে ডাকছে। এটা বেশ কিছুদিন চললো। তারপর থেকে মহিলাটি পজেশনের মতো বিহেভিয়ার করতে শুরু করলো, যে উনি মহিলা আর মেয়ে একই বেডে শুয়ে আছে, মহিলা পাশ ফিরে ঘুমাচ্ছে, এবং মেয়ে ওই আমার এই বন্ধুটিকে বা এই ক্লায়েন্টটিকে মেসেজ করছে যে মায়ের না ওই ব্যাপারটা খুব বেড়ে গেছে, ওই ব্যাপারটা কিছু করতে হবে। মহিলা শুয়ে শুয়ে পিছন দিকে বলছে, কাকে বলছিস আমার কথা? তো এইগুলো পজেশন। আমি যদি আজকে বলি যে আমি তারা মায়ের ঘরে পড়েছি, মাথা ঝাঁকাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, ওটা নয়। তো ওইটা পজেশন বা ওটা মানে ও কি তো দেখতে পাচ্ছে না, ও পাশ ঘুরে কি করছে, শুয়ে আছে, ও মানে জেগে আছে আর উনি শুয়ে আছে পিছন ঘুরে। পরে জানা গেল ওনার পাস্ট লাইফে একটা রিলেশন ছিল মুর্শিদাবাদের, আচ্ছা, ওই নবাবের সময়কার। তো সেই স্পিরিটটা কিন্তু আর মানে বার্থ নেয়নি, সে তাকে পজেস্ট করছে এবং টানছে ওইদিকে। মানে এবার এটাও হতে পারে উনি যদি ওখানে যায় উনিও কিন্তু মারা যেতে পারে বা ওনার স্পিরিটটাকে নিয়ে নিতে পারে। এইটা আমি শুনেছিলাম। এই কেসটা যদি আমার কাছে আসেনি, আমি বলেছিলাম অনেকবার যে ওকে নিয়ে আসো, তো সামহাও তার আর আসেনি, আমি আর জানিও না ব্যাপারটা। এরকম হয়েছিল। তো এরকম হয়, পাস্ট লাইফ থেকে কিন্তু অনেক সময় স্পিরিটটা কানেক্ট করে বা থেকে যায়। এই জায়গাটা একটা প্রশ্ন মানে যেটা মাথার মধ্যে কাজ করে, সেটা হচ্ছে
ধরো পাস্ট লাইফ, আমি যদি আমার পাস্ট লাইফে ঢুকলাম, ধরো মিনিমাম 100-150 বছর আগের কথা হতে পারে হয়তো, হ্যাঁ ধরো ওই বছর আমি 80-90 বছর বেঁচেছি, তারপরে ওই এত বছর আগের স্পিরিটও রয়েছে এবং তার টান রয়ে গেছে, সে এখনো বডি পায়নি। তুমি বলো না ওই ভানগার, ভানগার কিন্তু ট্র্যাপড এনার্জি, তারা এখনো রয়েছে সেই স্পিরিটগুলো। ওকে, তাকে কি বলবে, তারা এখনো মুক্তি পায়নি, তারা ওখানে ট্র্যাপ, এই এনার্জিগুলো ট্র্যাপড হয়ে থাকে বিভিন্ন জায়গায়, ওই লুপে আটকে থাকে তারা। কিন্তু এবার কেউ যদি ওরকম সাধক জাতীয় বা কেউ এসে তাদেরকে মুক্তি দিচ্ছে, তবে তারা মুক্তি পাবে। যেমন আমি একটা শুনেছিলাম, আজমের শরীফের যিনি খাজাজি যিনি ছিলেন, মঈনুদ্দিন চিশতি, উনি ওখানেই একটা কোথাও এরকম 1000 জন সোলজার মারা গেছিল, সেইখানে গিয়ে সেই 1000টা স্পিরিটকে উনি রিলিজ করেছিলেন। আচ্ছা, তারা ট্র্যাপড হয়েছিল। তো এইরকম জিনিস, মানে ট্র্যাপড এনার্জিটা চট করে কিন্তু মুক্তি পায় না, তাদেরকে ক্লেন্সিং করতে হয়, মুক্তি দিতে হয়। এবার আমার ঘটনাটা এবার একটু ফিরে আসবো, এটা তুমি আমায় একটু বলো যে এটা মানে কিভাবে হলো বিষয়টা, বা এটা কিভাবে হয় বেসিক্যালি। এই তো তোমার, সে হয়তো তোমার সাথে কোনোভাবে কানেক্ট করেছিল, তো এই কারণে তোমার ক্লেন্সিং অলওয়েজ, মানে থ্রু দেম, তাদের কাছ থেকে, বা তারা তো জাস্ট ভিশনটা দেখেছে। তোমরা হয়তো একসাথে এমন কোথাও গেছিলে যেখানে স্পিরিটটা ছিল, এটাও হতে পারে। হ্যাঁ, সেটা হতে পারে, একসঙ্গে ওরা ওখানে দেখছে, তোমরা দেখছো, সেটা হতে পারে যে ওই স্পিরিটটা ওই সময় ল্যাচ করেছিল এবং তারপর আস্তে আস্তে তোমাদেরকে দেখাতে। কারণ চট করে কিন্তু সব স্পিরিট নিজেকে মানে রিভিল করে না, বহু স্পিরিট আছে নিজেকে রিভিল করে না, মানে আমরা থেকে যায়। বিভিন্ন ধরনের ধরো পডকাস্টেও শুনেছি, বা ধরো ভূতের সিনেমার মধ্যে আমরা দেখেছি অনেক সময় কিছু সিসি ক্যামেরার ফুটেজের মধ্যে দেখা যায় যে এরম স্পিরিট আসে ধরো সেক্সুয়াল ইন্টিমেসি করার জন্যে বা এই করার জন্যে, এরম কোনো একটা ইচ্ছে তার রয়ে গেছে, এবং তার জন্যে কি আমাকে চুজ করে, নাকি আমার তার সঙ্গে কোনো একটা কানেকশন আছে তার জন্য আমাকে চুজ তোমার সাথে কোনো কানেকশন থাকতে পারে, বা তারাও হয়তো তোমার অরাতে অ্যাট্রাক্টেড হয়েছে বা ল্যাচ করেছে। এইটাকে বলে হচ্ছে ইনকিউবাস সাকিউবাস। ইনকিউবাস হচ্ছে কোনো মেল স্পিরিট যদি ফিমেলের সাথে কোনো অ্যাটাচড হয়, আর সাকিউবাস হচ্ছে কোনো ফিমেল স্পিরিট যদি কোনো মেলের সাথে অ্যাটাচড হয়, এবং এটা কিন্তু তারা দীর্ঘদিন করতে করতে সেই তার সোলটাকে নিয়ে চলে যায়। ওরে বাবা, আমার সাথে একবারই হয়েছে। তুমি প্রোটেকশন নিয়ে রেখো, এবং কিছু জিনিস আমি বলে দেবো, সেগুলো বাড়িতে করো, তাতে ফার্দার আর হবে না। রোমদা, এবার আমাদেরকে একটু বলো ব্ল্যাক ম্যাজিক নিয়ে। মানে ব্ল্যাক ম্যাজিক, বশীকরণ, এই বিষয়গুলো তো অনেক জায়গাতেই আজকাল শোনা যাচ্ছে। আমি কি করে বুঝবো যে আমার উপরে আদৌ ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা? ব্ল্যাক ম্যাজিকের বহু সিমটম হয়। একটা হচ্ছে তোমার হঠাৎ হঠাৎ শরীর খারাপ হবে, কিন্তু তুমি ডায়াগনোসিস করে দেখতে পাবে না যে কিছু আছে কি, মানে নেই হয়তো, সব তুমি সুস্থ কিন্তু তুমি অসুস্থ, তুমি উঠতে পারছো না বিছানা থেকে, তোমার ল্যাথার্জি, মানে গা ভারী হয়ে যাওয়া, মানি একদম জলের মতো বেরিয়ে যাওয়া, এবং তোমার ডাউনফল। তো এটা ব্ল্যাক ম্যাজিকের একটা সিমটমস এইগুলো। এই ব্ল্যাক ম্যাজিক কিন্তু এখন ঘরে ঘরে প্রচুর, মানে আমার কাছে প্রচুর কেস আসে ব্ল্যাক ম্যাজিক। মানে এটা কি এই কলিযুগ বলি কি এটা একটু বেশি বেশি হচ্ছে? তো অবশ্যই, মানে কলিযুগের একটা মানে হঠাৎ করে সবাই ব্ল্যাক ম্যাজিক করতে শুরু করে দিয়েছে। যত নোংরা কাজ, তো যত নিচের দিকে সব জিনিসপত্র যাবে না, তো এটাই আছে। এবং কলিযুগে কিন্তু কোনো বলে যে মন্ত্র বা বীজ মন্ত্র কাজ করবে না, করবে কিন্তু একমাত্র নাম, মানে ভগবানের নাম। সো তোমার ব্ল্যাক ম্যাজিকে যেটা আমি দেখি, একটা কেস আমার কাছে এসেছিল, তার উপর মানে সিভিয়ার ব্ল্যাক ম্যাজিক হয়েছে। তো তার হাজবেন্ড তাতে মারা গেছিলেন, এবং এতটাই বেশি ব্ল্যাক ম্যাজিক, উনি তার একটা তোমার ইলিউশন আসতো, একটা হ্যালুসিনেট করতেন, এবং তিনি জানতেন তার হাজবেন্ড মারা গেছে, কিন্তু বিভিন্ন থানায় বিভিন্ন হসপিটালে গিয়ে খোঁজ করতেন যে আমি খুঁজে পাচ্ছি না, উনি কি আছেন না, মানে একটু দেখুন না আপনি কোনো, এরকম। তারপরে সেটাকে ট্রিটমেন্ট করে করে হিল করে করে ঠিক করে, মানে ওটা কি তখন সাইকোলজিক্যাল কোনো ডিসঅর্ডার হয়ে যায়, মানে ওই ব্ল্যাক ম্যাজিকের থেকে এফেক্ট। আচ্ছা। এবং পজেশনেও যেখানে প্রপার পজেশন হয়, তাদের কিন্তু টু সাম এক্সটেন্ট একটা মেমোরি লস হয়, মনে থাকে না, একটা পিরিয়ডের ঘটনা মনে থাকে না, মানে তারা মানে মনেই করতে পারে না যে কি হয়েছিল বা তারপরে কি কি ছিল, সে কেমন ছিল। এটা তো এই ব্ল্যাক ম্যাজিকের থেকে রেমেডি কি কি হতে পারে? দেখো, ব্ল্যাক ম্যাজিকের রেমেডিয়াল বলে কিছু হয় না, কারণ ব্ল্যাক ম্যাজিকটা তো তোমার উপর করা হচ্ছে, এটা তোমার শারীরিক কোনো সমস্যা না যে আমি রেমেডি দেবো ঠিক হবে। তাও কিছু যে সল্ট ওয়াটারে স্নান করা, একটু গার্লিক পাউডার জ্বালানো, এইটা একটা চ্যান্টিংয়ে যে বজ্র আর্মারটা শোনা, এটা করতে পারো। এছাড়া আমি ব্ল্যাক ম্যাজিক রিমুভাল অয়েল বানাই, সল্ট বানাই, যেমন এই যে ব্ল্যাক ম্যাজিক রিমুভাল সল্টটা দেখতে পারো, এটা স্নান করবে এটা দিয়ে, তার সাথে ব্ল্যাক ম্যাজিক রিমুভাল অয়েলটা একটু ডিফিউজারে জ্বালাবে। ওটা কি হয়, ওটা তোমার ভিতর থেকে একদম ব্ল্যাক ম্যাজিককে বার করে।
এবং এই যে ক্লেনজিংটা চলে, এবং হিলিংয়েও বিভিন্ন টেকনিক আছে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করা, বিভিন্ন ক্রিস্টালস আছে, বিভিন্ন চ্যান্টিং আছে, এবং তারপর কিন্তু তোমাকে প্রোটেকশনটা নেওয়াটা মাস্ট, কারণ যে ব্ল্যাক ম্যাজিক করে সে রিপিটেডলি করে। আচ্ছা, 3 মাস 6 মাস 1 বছর এরকম এগুলোর ডিউরেশন থাকে, তারপর আবার রিনিউ করতে হয় এবং করতেই থাকে। তো তোমাকে প্রোটেকশন নিতে হবে যাতে ফার্দার আর ব্ল্যাক ম্যাজিক না হয়। আচ্ছা, আমি একটা মজার প্রশ্ন করছি, মানে ধরো যে ব্ল্যাক ম্যাজিক করছে, ধরো এখানে বিজয় দাঁড়িয়ে রয়েছে, বিজয় আমার উপর ব্ল্যাক ম্যাজিক করলো, আর তুমি এখান থেকে আমার উপর রেমেডি দিলে, ঠিক আছে, এইবার সে তো জানে যে তোমার কাছে এই সল্টগুলো রয়েছে, অয়েলটা রয়েছে, এবার তুমি এগুলো দিতে শুরু করলে, এবার কি তোমাদের মধ্যে একটা সূক্ষ্ম যুদ্ধ শুরু হয় যে আমি উপরে থাকবো আর আমাকে ভিকটিম বানিয়ে? হতেই পারে, ও আমাকেও হয়তো করতে পারে। বাবা, তাহলে সে তো জানে তোমার কাছে এগুলো রয়েছে না, ও তো ধরো ও জানে, এবার ও এবং আমার তো প্রোটেকশন নেওয়া আছে। আচ্ছা, মানে প্রোটেকশন, সেই প্রোটেকশন ভেদ করে যেতে পারবে না। আচ্ছা, মানে ব্ল্যাক ম্যাজিকেরও তাহলে কিছু লিমিটেশনস রয়েছে, ডেফিনেটলি, কারণ যেহেতু ব্ল্যাক। আচ্ছা, এখানে দেখো, এখানে একটা মজার ব্যাপার, এখানেও কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা পার্সপেক্টিভ। ব্ল্যাক ম্যাজিক, হোয়াইট ম্যাজিক একটাই, তুমি খারাপ কাজে বললে ইউজ করলে ব্ল্যাক, ভালো কাজে হোয়াইট। এবার ধরো তোমার কাছে যেটা খারাপ, আমার কাছে সেটা ভালো হতেই পারে, তাহলে সেটা আমার কাছে হোয়াইট ম্যাজিক। এটা পার্সপেক্টিভ। হ্যাঁ, মানে লোকের ক্ষতি করা, কারো ডাউনফল করে দেওয়া, এটা খারাপ। তার কিন্তু ব্যাকফায়ার আমাকে করবে, যে করবে। আচ্ছা, যে করে তাকেও কিন্তু ব্যাকফায়ার করে। তুমি অনেক রকম হিলিং এর কথা বলেছো, যেরকম অরা হিলিং এর জন্য বা অরা ক্লিনজিং এর জন্য অনেক রকম হিলিং এর প্রসেস বলেছো, এগুলো নিয়ে যদি একটু বলো। দেখো, প্রথমত আমি হিলিং নিয়ে একটু বলতে চাই, কারণ মানুষের ধারণাটা খুব মানে প্রপার ক্লিয়ার না যে হিলিং জিনিসটা কি। ঝাড়ফুঁক বলে অনেকে, যে দাদা আমাকে একটু ঝেড়ে দিন। আপডেটেড ওঝা টার্মটা কিন্তু খুব একটা চলনে এসেছে। আপডেটেড ওঝাও না, হিলিং হচ্ছে, আমরা এটার বাংলা মানে হচ্ছে হিল হওয়া বা সুস্থ হয়ে ওঠা বা সেরে ওঠা, সেটা হচ্ছে হিলিং। এখানে স্পিরিচুয়াল হিলিং মানে হচ্ছে আমরা স্পিরিচুয়াল বা পজিটিভ এনার্জি দিয়ে নেগেটিভ এনার্জি ক্লিন করছি। বা আরেকটা টার্ম আছে যেটা হচ্ছে ইউনিভার্সে যে লাইফ ফোর্স এনার্জিটা ফ্লো হচ্ছে, আমাদের যে 7টা চক্র, এই 7টা চক্র যখন কোনোভাবে এফেক্টেড হয়, আমাদের সেখানে অর্গ্যানের সাথে চক্র কানেক্টেড, তো সেই অর্গ্যানে লাইফ ফোর্স এনার্জির ঘাটতি দেখা দেয়। আমরা হিলাররা কী করি, সেই এনার্জিটাকে ড্র্যাগ করাই নিজেদের চক্রতে, করে পেশেন্টের শরীরে ডিস্টেন্স বলো, ফেস টু ফেস বলো, ফ্লো করে, যাতে ওই ব্লকেজটা খুলে যায় এবং ওই যেখানে ঘাটতি দেখা দিচ্ছে সেখানে গিয়ে ওটা প্রপারলি প্রবাহিত হয়, এবং তার ফলে কিন্তু এই রোগগুলো আস্তে আস্তে ক্লিন হতে শুরু করে, ঠিক হতে শুরু করে। ওকে, এটাই হচ্ছে হিলিং। এবং হিলিংয়ের বহু মডালিটি আছে, বহু টেকনিক আছে, যেমন অ্যাঞ্জেল থেরাপি, থ্রু অ্যাঞ্জেল, আর্কঅ্যাঞ্জেলসদের কল করে হিলিং করে, মারাত্মক কাজ হয়। আচ্ছা, রেইকি, মারাত্মক লেভেলের কাজ হয়, তুমি যদি প্রপার হিলিং করতে পারো কাউকে। প্রাণিক হিলিং বলে, এগুলো আমি সবই করে থাকি। প্রাণিক হিলিং একটা এনার্জি হিলিং। একটা আমি বলবো যে সবগুলোকে নিয়ে যদি অল্প অল্প করে আমাদেরকে একটু বুঝিয়ে দাও। দেখো, অ্যাঞ্জেল থেরাপিতে অ্যাঞ্জেলদের কল করে করতে হয় এবং তাদের বিভিন্ন অ্যাঞ্জেলদের সাথে কানেক্ট করতে হয়। সেটা মানে এই অ্যাঞ্জেলরা কারা হয়? আর্কঅ্যাঞ্জেলস, যারা দেবদূত। আচ্ছা, ভগবানের ভেরি ক্লোজ টু গড, কারণ ভগবান আর মানুষের মধ্যে একটা ডিস্টেন্স আছে, এবং ভগবান এত হাই ফ্রিকোয়েন্সির একটা এনার্জি, আমরা কিন্তু ডিরেক্ট কানেক্ট করতে পারি না। অনেক সময় মনে হয় যে কথা শুনছে না ভগবান, ওই কারণে, কারণ আমাদের এনার্জি এত লো থাকে, আমরা তাকে কানেক্ট করবো কি করে? খুবই একটা মিসকনসেপশন। তা এই জন্য ভগবান থ্রু নাদ দিয়ে পৌঁছানো যাবে, ফ্রিকোয়েন্সি না দিতে সব, তো নাদ থেকেই তো পৃথিবীর সৃষ্টি বলে। ভগবান এই জন্য ভগবানের মাঝে এই দেবদূতদের তৈরি করেছে, যারা মেসেঞ্জার অফ গড, আমাদের বার্তাটা ভগবান অবধি পৌঁছে। এটাই হচ্ছে অ্যাঞ্জেল, এবং তারা বিভিন্ন কাজ করে, বিভিন্ন হেল্প করে, এবং ওরা মানুষের কাছাকাছি থাকে। তো এটা কি ব্যক্তি বিশেষে আলাদা আলাদা হতে পারে? ধরো তোমার জন্য একজন অ্যাঞ্জেল, বা সেটা গার্ডিয়ান অ্যাঞ্জেল, প্রত্যেকের আমাদের গার্ডিয়ান অ্যাঞ্জেল থাকে, সেটা ব্যক্তি বিশেষে আলাদা, কিন্তু আর্কঅ্যাঞ্জেল সেম। আচ্ছা, মাইকেল, রাফায়েল, যারা আছেন আমরা জানি, গেব্রিয়েল, প্রত্যেকেই তারা একই, এবং তাদেরকে দিয়ে বিভিন্ন রকম কাজ করানো হয়। ওকে, তারা কিন্তু নেগেটিভ কোনো কাজ করে না। ওকে, এটা হচ্ছে অ্যাঞ্জেল থেরাপি। প্রাণিক হিলিং কি? প্রাণিক হিলিংও একটা হিলিং প্রসিডিওর বা একটা মডালিটি, যেটাতে ইউনিভার্স থেকে এনার্জিকে নিয়ে আমরা পেশেন্টের শরীরে ফ্লো করে, এবং ওটা মিরাকিউলাসলি প্রবলেম সলভ করে। মানে আমি বহু পেশেন্টকে হিলিং করি, ইনস্ট্যান্টলি ওটা বোঝা যায় যে চেঞ্জেস আসছে। আচ্ছা, প্রাণিক হিলিং কি এমন হতে পারে যে ধরো তুমি একটা লোকেশনে বসে রয়েছো, লং ডিস্টেন্স প্রাণিক হিলিং? একদমই, যে কোনো হিলিং মডেলিতে লং ডিস্টেন্স টেকনিকই হয়। মানে আমি এখানে বসে আছি এবং আমি ইউকের এক পেশেন্টকে হিল করছি, আমার প্রচুর ক্লায়েন্ট আছে এরকম। আচ্ছা, এবং তারা হিল হয়, and it works. বিভৎস। ওকে,
আর কি কি রয়েছে? রেইকি আছে, রেইকি আমরা জানি টাচ, মানে স্পর্শ থেরাপি। এনার্জিকে ফ্লো করিয়ে টাচের মাধ্যমে ফ্লো করাই, যেখানে এফেক্টেড পার্ট, স্পর্শ থেরাপি যেটা, স্পর্শ চিকিৎসা, এটা হচ্ছে রেইকি। এছাড়াও আছে তোমার হচ্ছে আমার যে অ্যারোমা থেরাপি, গন্ধের মাধ্যমে, সেটাও কাজ করে বিভিন্নভাবে, মানে স্মেলের মাধ্যমে তোমার চেঞ্জেস আসবে লাইফে, বা অ্যাট্রাকশন। আচ্ছা রূপম দা, একটা কথা বলো, এই যে স্পর্শের কথাটা আমরা বলছি, ধরো যে এফেক্টেড পার্সন রয়েছে তাকে ধরো স্পর্শ করলে সেখান থেকে কোনো ধরনের নেগেটিভিটি তো তোমার কাছেও আসার একটা সম্ভাবনা রয়েছে, আবার তোমাদের নিজের ক্ষেত্রে আবার সেটা মেনটেন করতে এটা মজার ব্যাপার বলি, যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করে তাদের না অরা খুব ব্রাইট হয়। তো যখন সে পেশেন্টের সামনে বসে, সেই পেশেন্টের অরার সাথে কিন্তু তার ক্ল্যাশ হয়, তার অর্ডার, তখন সেই পেশেন্টের কিছু প্রবলেম আমাদের মধ্যে ফ্ল্যাশ করে। ধরো তুমি আজকে দাঁতে ব্যথা নিয়ে আসলে, এবার তোমার সাথে কথা বলছি, হঠাৎ আমার হাত এখানে ব্যথা হতে শুরু করলো। ওকে, আমি জিজ্ঞেস করলাম তোমার হাঁটুর নিচে কোনো পেন? বলছে হ্যাঁ হয় আমার। ইভেন আমি একজনকে ডিল করছিলাম, আমি দেখতে পাচ্ছি তার একটা কাঁধের পোর্শনে রেড অরা। ওকে, আমি জিজ্ঞেস করলাম আমার এই পোর্শনে কি ব্যথা হচ্ছে? বলছে হ্যাঁ আমার তো বেশ ব্যথা। তুমি বুঝলে কি করে? আমি দেখতে পাচ্ছি রেড। এটা কিন্তু ডিপেন্ড করে তুমি যত মেডিটেশন প্র্যাকটিস করবে তোমার ভিশন ক্লিয়ার হতে শুরু হবে। এটা মানে আমি আজকে মেডিটেশন করলাম কালকে থেকে দেখতে পাবো এরকম নয়। মোটামুটি কত বছর একটা সাধনার প্রয়োজন? দেখো মোটামুটি অ্যাটলিস্ট এই ধরনের জিনিসগুলো তুমি করতে থাকো বছরখানেক, বুঝবে চেঞ্জেস। কিছু মানে কিছু 2 দিন, কিছু সপ্তাহ, কিছু মাস করলেই চেঞ্জেস বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইগুলো ছাড়া আর কি কি হেলিং রয়েছে? লামা ফেরা আছে, যেটা গৌতম বুদ্ধের একটা টেকনিক। লামা ফেরাটা আমার ভীষণ ইন্টারেস্টিং, আমি দেখেছি তুমি সেটা করো। গৌতম বুদ্ধের একটা টেকনিক, যেটাতে তোমার একটা মালা থাকে, স্কেচু মালা বলে, ওইটা দিয়ে অরাকে ক্লিন করা হয়, এবং একটা ওয়ান্ড থাকে, সেটা দিয়ে তোমার নেগেটিভিটিকে বার করা হয় এবং সিল করা হয় মানুষকে। বিভিন্ন সিম্বলস আছে তাতে। রেইকিতেও বিভিন্ন সিম্বল আছে যেগুলো দিকে প্রোটেকশন, তোমার হিলিং, এগুলো হয়। এবং বহু মডেলিটি আছে, লামা ফেরা, তারপর হচ্ছে হোলি ফায়ার রেইকি, যেটা রেইকির আরও আপডেট ভার্সন। ওটাতে কিন্তু মারাত্মকভাবে তোমার ফটাফট কাজ হয়। আমি অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি যে টেবিলে অনেক রকমের তুমি জিনিস রয়েছে, এগুলো কোনটার কি ফাংশন একটু যদি বুঝিয়ে বলো। আমি যেহেতু উইচক্রাফটের সাথে কানেক্টেড, তো আমি প্রচুর হার্বস পাউডার এগুলো বানাই, বিভিন্ন পাউডার। এবং আমার খুব রিসেন্ট আর একটা জিনিসও আসছে, মোজো ব্যাগস, মানে ধর ছোট ছোট পুটলি, তার মধ্যে মানি অ্যাট্রাকশনের একটা ব্যাগ। হ্যাঁ ডেফিনেটলি, একটা না দুটো দেবে। সবাই ভাবে কি জানো তো, যে পডকাস্ট করছি তো 2-3টে ভিডিও গেল, আরে তোর তো প্রচুর পয়সা আসছে আজকে। কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করবে, তুমি যখন আমার পডকাস্টে বসবে, একটাও কিন্তু এখনো অ্যাড রান করছে না। একদম একদম। প্লিজ, আমি পুটুলিগুলি নেব, তারপর সেগুলো শুরু করবো। এরকম প্রোটেকশনের একটা মোজো ব্যাগ, বিভিন্ন রকম মোজো ব্যাগস আসবে। এটা আমি একটু দেখাই, যেমন কিছু আমি বাথ সল্ট বানিয়েছি, যেমন ব্ল্যাক ম্যাজিক রিমুভাল বাথ সল্ট। এটা তোমার স্নানের জলে জাস্ট 3 পিঞ্চ দিয়ে স্নান করো আফটার বাথ, 1 বালতি জলের মধ্যে। তোমার ব্ল্যাক ম্যাজিক, এটা তো মাথার উপর থেকে দেবো না, ওই এখানে গলার থেকে? আচ্ছা। যেমন ইভিল আই, এটা তোমার ইভিল আই অরা থেকে কাটবে। প্রেগনেন্সি, যাদের প্রেগনেন্সির প্রবলেম আছে তাদের জন্য এটা ভীষণ ভালো কাজ, প্রেগনেন্সি বাথ সল্ট। মানে এটা শুধুমাত্র স্নান করার সময় স্নানের জলে এটা ব্যবহার করা। বাস্তু দোষ, এটা স্নানের জলে দিয়ে ইউজ করতে পারবেন, এবং প্লাস তোমার ঘরে একটু ছড়াতেও পারে, বা ঘর যখন মপিং করবে তার মধ্যে একটু দিয়ে দিল, এতে বাস্তু দোষটাও কাটে। যাদের ধরো লাভ রিলেশনশিপের সমস্যা, তারা এটা ইউজ করতে পারে। এর মধ্যে তোমার যেহেতু পিঙ্ক, লাভ মানে পিঙ্ক, তো পিঙ্ক এনার্জি ক্রিয়েট হবে এবং অ্যাট্রাকশন আসবে। এটা বেশি বিক্রি হয়। আমার বেশি বিক্রি হয় হচ্ছে লাভ, মানি, ক্লায়েন্ট, এইগুলো বেশি। মানে আমার দেখো না, আমি আনতেই পারিনি, সব শেষ, আবার লট আসছে। তো এটাই মানে মারাত্মকভাবে কাজ হয়। যেমন দেখো একটা লাভ বাইন্ডিং পাউডার বানিয়েছি, যেটা জাস্ট ধুনোতে জ্বালাতে হবে, মারাত্মক কাজ করে এটা। এর সম্পর্কে আরেকটু ডিটেলস শুনতে চাই। লাভ বাইন্ডিং অয়েলও আছে আমার। ধরো কারো সম্পর্ক সমস্যা হচ্ছে, আচ্ছা, রেড ক্যান্ডেলের মধ্যে কিছু জিনিস লিখতে হয়, লিখে যদি ওই অয়েলটা দিয়ে মানে ইনফিউজ করে ওটাকে জ্বালানো হয়, রেড ক্যান্ডেলটাকে ফ্রাইডেতে, ভীষণ ভালো কাজ করে। তার সাথে ফ্রাইডেতে এই পাউডারটা জ্বালাতে হবে। আচ্ছা, এটা তো লাভ রিলেশনশিপ অ্যাট্রাক্ট করে, প্রবলেমকেও সলভ করে। মানে ধরো এমন কোনো একটা মানুষ যে আমাকে যাচ্ছে না, ধরো ওয়ান সাইডেড লাভ সেটা চলছে না, সেটা হবে না। সম্পর্ক যেটা আছে বা ওটাকে আরেকটু বেটার করার জন্য। আচ্ছা, না এখন চাইলে দীপিকা পাডুকোনকে ডেকে আনতে পারবো না, তাহলে তো এই যে বলে বশীকরণ করে, তাহলে তো মানুষ অ্যাক্টর অ্যাক্ট্রেসদের বশীকরণ করবে, সেটা কেন হয় না? আচ্ছা, একটা খুব ভালো পাউডার বানিয়েছি আমি, যেটা হচ্ছে ডমিনেশন। আচ্ছা, ডমিনেশন করে, ধরো তুমি কাউকে ডমিনেট করতে চাইছো, বস, আমার ম্যানেজারকে পারবো করতে।
এটা জ্বালাও, স্যার আমার ছুটি লাগবে, এটা জ্বালাও, এটা জ্বালিয়ে স্মেলটা নিয়ে তুমি যাও, দেখবে অনেক ভালো কাজ করবে। ডমিনেশন অয়েলও আছে, ডমিনেশন পাউডার, এবং আমি একটা স্কাল ক্যান্ডেলে ডমিনেশন ক্যান্ডেল তৈরি করি এই হার্বস দিয়ে এবং অয়েল দিয়ে, ওটাও খুব ভালো কাজ করে। ওই স্কাল ক্যান্ডেলটাতে আগুন জ্বালিয়ে ওর মধ্যে যাকে ডমিনেট করতে চাইছো নামটা লিখে জাস্ট বার্ন করতে হবে। এবং এটা এই পাউডারেও করতে পারো তুমি, পাউডারে দিয়ে ওর মধ্যে নামটা দিয়ে লিখে দিয়ে দাও, ওটা ডমিনেট করবে তাকে। আচ্ছা আচ্ছা, আর একটা আছে বিউটি অ্যান্ড গ্ল্যামার। আমি একটু এই জায়গাটা ঢোকার আগে এটা নিয়ে আরেকটা কথা বলতে চাইবো, এই বিষয়টা যেহেতু মানে সামহাউ কি এটা হালকা করে একটু ব্ল্যাক ম্যাজিকের পার্টে পড়ছে, মানে আমি কাউকে ডমিনেট করতে ব্ল্যাক চাইছি। ম্যাজিক তো, ব্ল্যাক ম্যাজিক হচ্ছে কারোর ক্ষতি করা। না এখানেও তো কাউকে ধরো ডমিনেট করতে চাইছি, ডমিনেট আমার আন্ডারে হ্যাঁ, মানে আন্ডারে, এটা আমরা সবাই চাই, কে না চায় যে আমাদের আন্ডারে এ থাকুক, যাতে এটা এটা ঠিক ব্ল্যাক ম্যাজিক নয়, এটা গ্রে ম্যাজিক বলতে পারো। ওকে, গ্রে ম্যাজিক বলতে পারো, বাট ব্ল্যাক ম্যাজিক। আচ্ছা, এটা হচ্ছে বিউটি অ্যান্ড গ্ল্যামার। এইটার যদি ধোয়াটা তুমি নাও, তোমার অ্যাট্রাকশন পাওয়ার বাড়বে, আরো লোকে অ্যাট্রাক্টেড হবে। আমার তো মনে হচ্ছে সবগুলো আমার জন্য প্রয়োজন। সবই প্রয়োজন, অ্যাকচুয়ালি আমাদের সবই প্রয়োজন। এটাতে ভীষণ একটা মানে সেই অরা ক্রিয়েট করে যাতে তোমার দিকে লোকে অ্যাট্রাক্টেড হয়। আচ্ছা, এবং এর অয়েলও আছে কিছু, ভীষণ ভালো কাজ করে। আচ্ছা কোনটা বেশি এফেক্টিভ, মানে অয়েল নাকি এই? দুটোই এফেক্টিভ, দুটোই সাইমালটেনিয়াসলি দুটোই জ্বালাও, ভীষণ ভালো কাজ করে। আচ্ছা আচ্ছা, এবং ওই অয়েল তোমার এরই নির্যাস বার করে তৈরি হয়। ওকে। এবং তোমাকে এটা দেখালাম ব্ল্যাক সল্ট, ওটা তুমি এই যে ব্ল্যাক সল্টটা, এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং সল্ট। ধরো তুমি তোমার বাড়িতে কোনো সমস্যা হচ্ছে, জাস্ট বাড়ির ডোর স্টেপে একটু দিয়ে দাও, পাপোশের তলায় দিয়ে দাও, নেগেটিভিটি আসবে না। এটাকে পুটলি করে ঘরের সামনে ঝুলিয়ে রাখো একটা কাপড়ে, ব্ল্যাক কাপড়ে নিয়ে, নজর দোষ বা ইভেলাইজ আসবে না। এটাকে তোমার ওই ছোট্ট পুটলিতে ব্যাগে ক্যারি করো, নেগেটিভিটি অ্যাবজর্ব করে নেবে। বেডের নিচে মানে জাজিমের নিচে পুটলি করে জাস্ট 4 কর্নারে রেখে দাও, পুরোটাকেই মানে নেগেটিভিটিকে অ্যাবজর্ব। আচ্ছা এই বিষয়গুলোকে আমাদের রোজ দিন কন্টিনিউ করে যেতে লাগবে না, রেখে দিলে ধরো তুমি 4-5-6 দিন বা 7 দিন অন্তর আবার চেঞ্জ করছো, বাড়ির প্রিমিসেসের বাইরে ফেলে দিলে, যেহেতু ওকে এনার্জি নেগেটিভিটিকে অ্যাবজর্ব করছে। মানে এমন কোনো পার্টিকুলার প্লেস আছে যে ওখানেই ফেলতে লাগবে নাকি ডাস্টবিনেও জলে বা গাছের তলায়? ওকে ওকে ওকে। আর এই জিনিসটা যদি পরবর্তী সময় ধরো অন্য কারোর হাতে পড়লো বা সামহাউ ধরো পড়লো, তাতে কিছু করতে অসুবিধা হবে না তো? ব্ল্যাক সল্ট প্রত্যেকের ইউজ করা ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো ব্ল্যাক সল্ট। এটাতে তোমার অনেক হার্বস থাকে, অনেক জিনিস থাকে, এবং একটা চ্যান্টিংয়ের মাধ্যমে এটা তৈরি করা হয়, চ্যান্টিং করতে করতে তৈরি করা হয়, এবং একটা পার্টিকুলার টাইম। তো এটা ভীষণ ভালো জিনিস, মানে আমি নিজেও বানাই, নিজে ইউজ করি, এবং আমাদের ক্লায়েন্টদেরও দিই। ভীষণ ভালো রিভিউ এটা। যারা এই মুহূর্ত পর্যন্ত পডকাস্টটি দেখেছো এবং চাইছো যে রূপমদার সঙ্গে যোগাযোগ করতে, ফোন নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে। আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে কেমন লাগছে পডকাস্টটি। রূপমদা তোমার কাছে আসবো অ্যাস্ট্রাল ট্রাভেল নিয়ে, এবার একটু আমাদেরকে অ্যাস্ট্রাল ট্রাভেল বলো, এবং এটা কি আদৌ সম্ভব কিনা? একদম, অ্যাস্ট্রাল ট্রাভেল কিন্তু আমরা প্রত্যেকেই হয় আমাদের সাথে। কখন? আমরা যখন ঘুমাই, আমাদের স্পিরিটটা বেরিয়ে ফ্লোট করে, এটাকে বলে অ্যাস্ট্রাল ট্রাভেল, মানে সূক্ষ্ম দেহে বিচরণ করা। যেটা আগেকার দিনে আমরা সাধিকাদের শুনে থাকতাম যে তারা আছে একটা জায়গায়, কিন্তু আরো 2-3 জনের বাড়িতে ওই সময় অ্যাট এ টাইম রয়েছে। কি করে? দিস ইজ অ্যাস্ট্রাল ট্রাভেল। এবং তুমি যতটাই মানে হাই লেভেলের এই স্পিরিচুয়াল ইনক্লাইনেড কেউ হবে, বা কোনো স্পিরিচুয়ালিটিতে বেশ হাই লেভেলের পজিশনে থাকবে, তুমি নিজে করতে পারবে। এবং এটার একটা প্র্যাকটিস হয়, আউট অফ দ্য বডি বলে। মানে এটা আমার একবার হয়েছিল, আমি যখন একটা পার্টিকুলার কোর্সে একটা মেডিটেশন করেছিলাম, তখন আমি দেখতে পাচ্ছি আমি নিজে বসে আছি, আমি উপর থেকে নিজেকে দেখতে পাচ্ছি যে আমি নিজে বসে আছি উপরে। তো এটা আমার একবারই হয়েছিল। অ্যাস্ট্রাল ট্রাভেল করে কিন্তু অনেকে অনেক জায়গায় যেতে পারে, এটা হয়। আচ্ছা, এবং অনেকের দেখবে ওই মুভিটাতে ইনসিডিয়াস বলে যে ওই কনজিউরিং এর ডিরেক্টরেরই যে একটা সিরিজ আছে, ওটাতে কিন্তু ওই যে ডালটন বলে যে ছেলেটা ছিল, ও অ্যাস্ট্রাল ট্রাভেল করতো, এবং ও একটা স্পিরিটের দ্বারা কিন্তু ওকে আটকে রেখে দিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আর বডিতে ফিট ছিল না। এটা কিন্তু হয়, তুমি যদি কন্ট্রোল না করতে পারো নিজেকে, তাহলে কিন্তু তুমি চট করে ফিরতে পারবে, এবং তোমাকে তখন মৃত বলে তোমার বডি জ্বালিয়ে দেবে, তুমি আর ফিরতেই পারবে। সেই সময় সেই সোলটার কি হবে তাহলে? সেই এনার্জি সে তখন রোম অ্যারাউন্ড করে বেড়াবে এরকম ভাবেই, মানে তার কোনো অস্তিত্বই থাকবে না, সেই তার বডির অস্তিত্ব নেই, সে আছে কিন্তু বডি নেই, তো সেটা বুঝতেও পারছে না। তার আচ্ছা, এই অবস্থায় কি সেই সোলটার বা এন্টিটিটার কোনো যাতনা যন্ত্রণা এরকম কিছু হচ্ছে? হ্যাঁ, তাকে তো আটকে রাখা হয়েছে। ও বুঝতে পেরেছো? তো এটা খুব ডেঞ্জারাস, অ্যাট দ্য সেম টাইম আবার খুব ভালো, যে যারা করতে পারে অ্যাস্ট্রাল ট্রাভেল, এটা হয়। তো অ্যাস্ট্রাল ট্রাভেল দিয়ে আমি ধরো কিভাবে মানুষের ভালো করতে পারবো? মানে আমি যদি একদম এরকম কিছু ব্যাপার না, এটা শুধুমাত্র নিজের জন্য, শুধু নিজের জন্য। আচ্ছা, মানে এটা যদি সেই লেভেলের কেউ হও, তখন তুমি অ্যাস্ট্রাল ট্রাভেল করে কাউকে হেল্প করছো বা কিছু করছো, আলাদা। বাট ওইভাবে অ্যাস্ট্রাল ট্রাভেল আমি মানে করে কাউকে হেল্প করবো, ওটার কোনো দরকারই নেই।
তুমি মানে এরকম প্রচুর প্যারানর্মাল ইনভেস্টিগেশনে গেছো, তোমার সাথে প্রচুর ঘটনা রয়েছে, এরকম একটা দুটো ঘটনা যদি আরেকটু শেয়ার আমি একটা ঘটনা যেটা আমার কাছে এসেছে, এটা আমার ইনভেস্টিগেশনের বাইরে। আমার এক ফ্রেন্ডের জানাশোনা আর কি, তারা রাজারহাটে বাড়ি ফ্ল্যাট কিনেছিল বহু বছর আগেকার কথা, তখন সবে সবে ডুপ্লেক্স কনসেপ্ট আসছে। আচ্ছা। ডুপ্লেক্স কিনেছিল এবং উনি বাইরে থাকতেন এবং মাঝে সাঝে এসে স্টে করতেন, আবার চলে যেতেন। তো গৃহপ্রবেশ টবেশ করেন বা ফ্ল্যাট কিনে চলে গেছিলেন, আবার তারপর বেশ কিছুদিনের জন্য এসে উনি স্টে করা শুরু করে। তার আগে পুরোনো বাড়িতে থাকতো। তো উনি একাই ছিলেন। তো যখন এই ডুপ্লেক্স দোতলা মানে একটা ঘরের ভিতর থেকে সিঁড়ি উঠে গেছে ওই রকম, উনি যখন উপরে রাতে শুয়েছেন, শুনছেন নিচের ওয়াশরুম থেকে জলের আওয়াজ, মানে কি যেন জল ইউজ করছে। তো উনি ভাবছেন হয়তো কখনো আমি ভুলে হয়তো কল খুলে রেখেছি, এখন জল পড়ছে বা কিছু হোয়াটএভার। তো উনি গিয়ে দেখছেন যে কিচ্ছু না, আচ্ছা, অ্যাজ ইট ইজ কল রয়েছে। এবার যখন নিচে বাথরুমে উনি গেছেন, শুনছেন উপরে কেউ তোমার ড্র্যাগ করছে, ঘর ঘষে কোনো ফার্নিচার সরাচ্ছে। আচ্ছা। উনি না বেশ অবাকই হলেন, যে তারপর সেটাকে ইগনোর করলেন যে হতে পারে হয়তো আমার কোনো ভুল, বা পাশের বাড়িতে হচ্ছে ইকো হচ্ছে কোথাও, হতে পারে। এরকম 2-3 দিন একই জিনিস হতে থাকে এবং ওনার একদিন দেখছে যে এরকম ডাইনিং টেবিলে ফ্রুটসের বাস্কেট রাখা, সেটা হঠাৎ কাঁপতে কাঁপতে পড়ে গেল। আচ্ছা। ওনার তখন একটু আনইজি লাগছিল যে এরকম হচ্ছে, এটা তো ঠিক না। তো চাই সেটাকে উনি ইগনোর করে। যেটা হাইট হয়েছে, এরকম রাত্রে শুয়ে রয়েছে, খুব ওই 2:30-3টের দিকে ওনার ঘুম ভাঙে একটা কোনো আওয়াজে। তো চোখ খুলে সিলিংয়ের দিকে তাকিয়ে দেখছে কেউ একজন হামাগুড়ি দিচ্ছে সিলিংয়ে। ওইটা দেখে উনি ইনস্ট্যান্ট বাড়ি দিয়ে বেরিয়ে লক করে ওনার যে ফ্ল্যাট ছিল কলকাতায় সেটাই চলে গেছে, মানে যেটা আগে থাকতো, এবং নেক্সট ডে থেকে শুরু করে ওটা সার্চ করে বিক্রি করে ওটা। আর উনি ওই বাড়িতে যাই না, কারণ দেখো রাজারহাট বা এইসব জায়গায় আমি সেদিনকেও একটা বাড়িতে ভিজিট করতে গেছিলাম, প্রচুর এরকম অ্যাবান্ডেন্ট জমি আছে এবং সেখানে কত মানে কেস আছে খুন খারাপি হয়ে ডাম্প করে দেওয়া, এবং হয়তো সেই রকম কোনো জমির উপর সেই ফ্ল্যাটটা হয়েছে যার স্পিরিটটা ওখানে রয়ে গেছে, এবং এই স্পিরিটদের কিন্তু বার করা খুব টাফ। এবং এরকমও হয়েছে যে আমি আরেকটা কেসেও শুনেছিলাম যে ওই বাড়ির প্লট তৈরি হয়েছে, কাস্টিং হচ্ছে, কোনো লেবার পড়ে মারা গেছিলো এবং মানে ভিতরে ওই গেঁথে গেছে ওই যে তোমার রডগুলো থাকে, এবং তাকে আর বার করা যায়নি, তার উপরে পুরো সিমেন্ট করে দেওয়া হয়েছে। এবার ভাবাবে সেটা কি হন্টেড হয়ে যাবে, এবং সেখানে লোকেরা থাকতেই পারে না। এটাও তোমার এই রাজারহাটেরই একটা আবাসনে আছে একটা পার্টে, মানে ওটা পুরো এখন মানে পুরো ফাঁকা। আচ্ছা। তো এইরকম বহু কেসেস থাকে যেখানে কিন্তু তোমার মানে স্পিরিট ল্যাচ করে, কারণ তাদের কোনো না কোনোভাবে অস্তিত্ব থেকে গেছে ওখানে। আমাকে একটা কথা বলো, আমরা যখন ধরো নতুন বাড়ি করছি বা ধরো একটা ফ্ল্যাট কিনছি, অনেক সময় দেখা যায় যে অনেকের ঘরে অনেক রকমের বাস্তুদোষ থাকে এবং তার দরুনও আমাদের ঘরের মধ্যে অনেক ধরনের প্রবলেম হচ্ছে। ধরো পয়সা রাখতে পারছে না, শারীরিক অসুস্থতা বলো বা সম্পর্কের অবনতি হচ্ছে, এই ধরনের বিষয়গুলো হচ্ছে বাস্তুদোষের কারণে। সেইটাকে কিভাবে দেখা? দেখো, বাস্তুদোষ থাকতেই পারে, কিছু কিছু জিনিস বাড়িতে মেনটেন করা উচিত, যেমন ডেইলি একটু ভালো ধূপকাঠি যদি তুমি জ্বালাও, বা ধরো এক একটা রুমে তুমি এক একটা ধূপকাঠি, একটু চন্দনের ধূপকাঠি নিলে, সেটাকে ক্লকওয়াইজ মোশনে ঘোরালে, ঘুরিয়ে সেটাকে একটা জায়গায় জ্বালিয়ে দিলে, না জ্বালিয়ে ঘোরালে সিলিং মেঝে সব জায়গায় করলে, এটাতে ক্লেনজিং হয় বাড়িতে। মানে এটা কি এমন কোনো দিশা রয়েছে যে ওই দিশায় দিয়ে? না, যে কোনো ভাবেই হতে পারে। যেমন নর্থের অপোজিটে, মানে সাউথ ফেস করে নর্থ, মানে নর্থের মুখের দিকে তাকিয়ে ওই দেয়ালে একটা 7টা ঘোড়া দৌড়াচ্ছে এরকম একটা তুমি যদি লাগাও, তাতে খুব ভালো উন্নতি হয়। নর্থ ইস্ট কর্নারে যদি তুমি স্বস্তিক চিহ্ন লাগাও, মানে পিতলের, তার মাঝখানে একটা ময়ূরের পালক লাগাও, নর্থ ইস্ট কর্নার বলে মানে গৃহদেবতার মাথা থাকে ওখানে। নর্থ ইস্ট কর্নার হচ্ছে মানির জন্য খুব ভালো এবং স্পিরিচুয়ালিটির জন্য ভালো, মানে মন্দির বা সিংহাসন হওয়া উচিত ঠাকুরের। তো স্বস্তিক চিহ্ন যে কোনো দিকের ভাইব্রেশন বাড়িয়ে দেয়। তো ওখানে তুমি যদি স্বস্তিক চিহ্ন লাগাও এবং তার মাঝখানে পালক লাগাও ময়ূরের, ওটা তো মানি ভাইব্রেশন বাড়িয়ে দেবে, মানি ফ্লো হয় খুব ভালো। কোনো ক্রিস্টাল ব্ল্যাক টার্মোলিন যদি তুমি ভিত হওয়াতে যদি পোতাও, বা যদি ঘরের একটু 4টে কর্নারে রাখো, বা বাথরুমে একটা ব্ল্যাক টার্মোলিন রাখো প্রোগ্রামিং করে, এটাতে কিন্তু নেগেটিভিটিকে অ্যাবজর্ব করে। ঘরটা একটু ডেলি মোছো নুন জলে, মাঝে মাঝে একটু রসুন দিয়েও মোছো, রসুন থেতো করে, তাতে নেগেটিভিটি থাকলে বেরিয়ে যায়। কিছু চ্যান্টিং চালো, এতে বাড়ি ক্লেনজিং হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাস্তুদোষ থাকলেও সেটা আস্তে আস্তে ক্লেনজিং হয়ে যায়। এবং দেখো কিছু বাস্তুদোষ কিন্তু ঠিক করা যায় না, লাইক নর্থ ইস্টে কিচেন বা বাথরুম। নর্থ ইস্টে বাথরুম হলে ক্যান্সার হওয়ার টেন্ডেন্সি থাকে তোমার। এছাড়া মানি জলের মতো বেরিয়ে যাবে।
বা সেপটিক ট্যাঙ্ক নর্থ ইস্টে হয়। আমি একটা বাড়িতে গেছিলাম, ওই ফ্ল্যাটটার প্রত্যেকটা ফ্লোরের বাথরুম নর্থ ইস্ট, এবং প্রত্যেকের কোনো না কোনো ওয়েতে ক্যান্সার। আচ্ছা, তো পুরো বাড়িটাতে মানে এই প্রবলেমটা রয়েছে, এবং ওরা এখন ঠিক করছে ওটাকে ভেঙে পুরো চেঞ্জ করবে। পুরো চেঞ্জ করবে, আদারওয়াইজ তো আমার মনে হয় যেটা আর কোনো অপশনই নেই, মানে ভেঙে চেঞ্জ করা মানে ওর কোনো রেমেডি হয় না। remedy কিচেনে যদি তোমার নর্থ ইস্টে থাকে, ওটাও গৃহদেবতার মাথা, সেখানে আগুন জ্বলছে মানে তার মাথা গরম হচ্ছে। মহিলাদের বিশেষ করে পায়ের প্রবলেম হয়, স্কিনের প্রবলেম হয় সেক্ষেত্রে, এবং সেখানে যদি একটা কাচের বড় বোলের মধ্যে একটু জল দিয়ে 1 চিমটে হলুদ দিয়ে রাখা যায়, তাতে জিনিসটা ব্যালেন্স হয়। দুটো ব্যক্তিগত প্রশ্ন করব। ব্যক্তিগত বলতে এমন, তোমার একটা পডকাস্টেই দেখেছিলাম যে তুমি এমন কোনো একটা রেমেডির কথা বলছিলে যেটা দিয়ে ধরো ইন্টারভিউ ভালো হওয়া বা পরীক্ষার আগে ইউজ করা, সেটা কতটুকু ফলপ্রসূ? কারণ কি এটা নিয়ে অনেকে আছে তাহলে পড়াশোনা না করে তো ওই অয়েল মেখে চলে গেলে হয়। একদমই নয়, এটা খুব ভুল কথা যে অয়েল মেখে চলে গেলাম বা আমি কাজ করছি না, মানি অ্যাট্রাকশন অয়েল দিয়ে গেলাম প্রচুর টাকা আসবে, এটা খুব ভুল কথা। তোমাকে তোমার কর্ম করতেই হবে, কর্মের বাইরে কিছু নয়। এটা কি আমাকে জাস্ট আরেকটু আপগ্রেড করে দিচ্ছে, হ্যাঁ, আরেকটু মানে ধরো হেল্প করছে? হ্যাঁ, মানে তোমাকে ইন্টারভিউর জন্য বা এক্সামের জন্য তোমাকে পড়তেই হবে, ওটা বুস্ট করে। আচ্ছা, মানে একটা এক্সট্রা বুস্ট বলে না, যে একটা এক্সট্রা বুস্ট দিয়ে দিচ্ছে বা একটা এক্সট্রা পাওয়ার, ওইটা কিন্তু তোমাকে তার প্রিপারেশন তোমাকেই নিতে হবে। লোকে, এবং এরকমও লোকে বলে দাদা আমার পরীক্ষায় যেন এই প্রশ্নগুলো আসে আর আমি যেন এই এই মানে মার্কসটাই পাই। আমি কি মানে আমি কি ভগবান? এক্সামিনারকে বুঝিকরণ করতে কেন লাগবে? করবো? কিভাবে হবে সেটা? এগুলো অবান্তর, এগুলো হয় না। তুমি পড়ছো এবং তুমি তার সঙ্গে ওই জিনিসগুলো ইউজ করছো। লাইক ধরো পড়াশোনার জন্য খুব ভালো একটা অয়েল আছে, মেমোরি ফোকাস কনসেন্ট্রেশন, ওটা তোমাকে আরও ফোকাস করবে এবং তোমাকে প্রপারলি মাথা ঠান্ডা রাখবে, এবং পরীক্ষার হলে তোমাকে আরও এক্সট্রা বুস্ট দেবে। ওকে, তুমি যদি লাগিয়ে যাও, তাতে তোমার নর্মাল যা পড়াশোনার ওয়ে তার থেকে একটু বেটার হবে। তার মানে এই নয় তুমি না পড়ে গিয়ে তুমি প্রচুর ভালো রেজাল্ট করবে, এরকম হয় না। কোনো কিছু কাজ করবে না তাতে। জবের জন্য তুমি জব অ্যাট্রাকশন জ্বালাচ্ছ কিন্তু ইন্টারভিউ দিচ্ছ না বা সার্চ করছো না জবের জন্য, তাহলে কি মানে আমি নিজে কোনো পরিশ্রম করছি না, তাহলে তো তার ফল পাবো না। পরিশ্রম করতেই হবে। তুমি হয়তো তুমি দেখছো জব সার্চ করছো, পাচ্ছ না, ওটা জ্বালাচ্ছ, তখন আরো ভালো কাজ করবে, তুমি পাবে, ক্র্যাক হবে। এবং এটা জব অ্যাট্রাকশন মারাত্মক, মানি অ্যাট্রাকশন মারাত্মক, কিন্তু তোমাকে করতে হবে। আর অরা বুস্টার, আমার কাছে একটা মেটাল বার হয় অরা বুস্টার, যেটা সঙ্গে রাখলে তোমার অরাকে ব্রাইট করবে, পজিটিভিটি অ্যাট্রাক্ট করবে, ওটা ভীষণ ভালো, এটা সঙ্গে রাখাটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড প্রশ্ন, তুমি অনেকদিন ধরে হিলিং এর কাজ করছো, অনেক পডকাস্টে অনেক রকমের স্টোরি শেয়ার করো, অনেক কথা বলো, একটা খুব সুন্দর টার্ম উঠে এসেছে যে আপডেটেড ওঝা। কে বলছে? মানে আমাকে? এই ধরনের কমেন্টগুলো যখন আসে সেটাকে কিভাবে দেখো বা কিভাবে ডিল করো? আমি দেখি না। সানগ্লাস পরে না? দেখো, এটা আমাদের এই পৃথিবীতে কত কোটি মানুষ আছে, বহু লোকের কাছে বা বহু দেশেও কিন্তু এই পডকাস্ট দেখে। এটা একটা খুব ভালো জিনিস, যে পডকাস্টের একটা খুব ভালো দিক, যে বহু লোকের কাছে এইসব জিনিসগুলো পৌঁছাচ্ছে, যেখানেই আজকে বসে থাকুক। আজকাল অটো ডাবড হয়ে যাচ্ছে। একদম একদম। তো কে কিভাবে নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার কাজ হচ্ছে হিলিং করা, লোককে ঠিক করা, আমি সেটাই করব। কে কি বলছে না বলছে ডাজন্ট ম্যাটার। ওই নিয়ে ভাবলে তুমি জীবনে এগোতে পারবে না। কারণ আমার এরকমও আছে, আমার টিচাররাও কিছু টিচার বা আমি বলবো তারা কিন্তু মানে আমার প্রসপ্যারিটিতে বেশ জেলাস। তো আমি সেটা অন ক্যামেরাই বলছি, কারণ আমার কাছে খবর এসেওছে, আমি জানতেও পেরেছি। আমি কেন পডকাস্ট করছি তাদের সমস্যা সেটা, এবং আমার দেখার পর তারা আবার শুরু করেছে পডকাস্ট করা। ভালো, খুবই ভালো। কিন্তু একটা টিচারের আমার মনে হয় তার স্টুডেন্টকে এটা মানে আরও বেশিভাবে করা, যে সে উন্নতি করছে, আরও খুশি হওয়া, তাকে আরও এগিয়ে যাওয়ার এটা করা। তো সেক্ষেত্রে তোমাকে তোমার টিচার মানে তুমি জানতে পারছো তোমার টিচার তোমার প্রতি জেলাস, তো এটা তো সব থেকে খুব খারাপ ব্যাপার না, যে আপনি সেইখানে আর আমি আপনার হাঁটুরও নিচে। একদমই তাই। কেন এই জেলাসিটা, এই ইনসিকিউরিটিটা কেন? এটাই সমস্যা, আর কিছু না। আর কে কি বলছে, তুমি যখনই প্রসপার করবে না, লোকে অনেক কিছু বলবে। এবং আমার অনেক ভালো ফ্রেন্ডরাও কিন্তু আমাকে হ্যাপি বার্থডে উইশ করছে, আবার পিছনে গিয়ে আমার নামেই বিচিং করছে, তো আমি তাদের জাস্ট ধরে সাইড করে দিই। ইগনোর করার জন্য কোনো অয়েল কিছু? এটা ভীষণ ভালো, ইগনোর করার জন্য ইগনোর অয়েল বার করতে হবে আমাকে। প্লিজ, আমরা সেটা নিয়ে পরের পডকাস্টে আবার কথা বলবো। ইগনোর করতেই হবে লোককে, কিচ্ছু করার। তোমার হিলিং এরই আরেকটা পার্ট ভুডু হিলিং বলে তুমি আমাকে বলছিলে। হ্যাঁ, একটা হয় এগ দিয়ে,
এক দিয়ে একটা ভুডু ক্লেন্সিং হয়, ওটা তোমার একটা ইনক্যান্টেশন আছে, চ্যান্টিং আছে, ওটা তোমার পুরো বডিতে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে ঘোরাতে চ্যান্টিংটা হবে এবং তোমার সমস্ত নেগেটিভিটিটা ওটার মধ্যে আসবে। ওটা শুধু ডিমেও হয় না, ওটা অনেক কিছু, লেবুতে হতে পারে, আলুতে হতে পারে, যেগুলোতে তোমার এই প্রপার্টিসটা আছে ক্লেন্সিং এর জন্য। তো ওটা করার পর ওটাকে তোমার ফেলতে হবে 3 মাথার মধ্যে। ওটা শুধু মানে যে হিলার সেই করবে, তুমি করতে পারবে, কারণ যেহেতু চ্যান্টিংটা আছে। তো এটা আমি করে থাকি, আমার অনেক ক্লায়েন্টকে করেছি, এবং যখন ক্লেন্সিং করতে যাই কোনো বাড়িতে তাদেরকেও ভুডু ক্লেন্সিংটা করে দিই, এবং ওটা জাস্ট এরকমভাবে ফেলে দিতে হবে পিছন দিকে, ওটা দেখা যাবে না। আচ্ছা, এটা একটা হয় ভুডু ক্লেন্সিং। আমি জাস্ট এই জায়গাতে একটু কাট করে তোমার একটা কথা বলবো। আমাদের মনে হয় আমরা সনাতন ধর্মে যে যে রিচুয়ালসগুলো ফলো করি না, এগুলো কিন্তু অনেকগুলো সেই প্রসেসেই আসছে। আমি কেন বলছি এই কথাটা, বিয়ে বাড়িতে বর যখন আসে, শাশুড়ি মা কিন্তু প্রথমে ওই ডিমের কাজটা করে এটাকে এরকম ভাবে ফেলে দেয়, যেটা পেছনে দেখা যায় না। সমস্ত কিছুর সাথে কিন্তু সমস্ত কিছু কানেক্টেড। ইভেন দেখবে হিন্দু দেবদেবীর সাথে অনেক গ্রিক দেবদেবীরও মিল আছে। এটা নিয়ে যদি আরেকটু বিস্তারিত। হ্যাঁ, মানে যেমন ধরো ইজিপ্টে একজন দেবী আছে সেখমেট, যার ফেসটা হচ্ছে সিংহের এবং বডিটা উইমেন। তো ওনার সাথে কালীকে তুলনা করা হয়, আবার প্রত্যঙ্গীরা বা নারসিংহীকেও তুলনা করা হয় ফেস, যেহেতু এটা আমাদের হিন্দু সনাতন ধর্মের দেবী। প্লাস ইনানা একজন দেবী আছেন যার সিংহের উপর 10টা হাত, কে আমরা জানি সেম। মানে এই জিনিসগুলো কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে সেমই, কারণ এনার্জি একটাই, ম্যানিফেস্টেশনগুলো সব আলাদা 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 আসতে। ওই যে রামকৃষ্ণদেবের কথা রয়েছে, যত মত তত পথ, সেরকম পথগুলো আলাদা আলাদা রয়েছে, আমরা এক একজন এক এক পথে শুধু হেঁটে চলেছি। আমি ওই বিষয়টা লাস্ট দিয়ে জানতে চাইবো, ওই যে অরা চেকিং এর ব্যাপারটা অ্যান্ড চাকরা হিলিং এর ব্যাপারটা, এই বিষয়টা সম্পর্কে। চাকরা হিলিং না, চাকরা চেকিং, মানে ওটা কোন দিকে ঘুরছে। ওকে, ক্লকওয়াইজ ঘুরলে মানে নেগেটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে মানে তোমার চক্রের প্রবলেম আছে, এফেক্টেড আছে। যদি ক্লকওয়াইজ ঘুরে বেটার। এবার দেখতে হবে কতটা ডায়ামিটার জুড়ে ঘুরছে। যদি ছোট মোশনে ঘোরে তার মানেও সমস্যা আছে, যদি বড় মোশনে ঘোরে ক্লকওয়াইজ তাহলে ঠিক আছে, ব্যালেন্স আছে। ওকে ওকে। তো ধরো যদি কোনোটা এরকম থাকে যে এন্টি ক্লকওয়াইজ ঘুরছে, ওটাকে কিভাবে ঠিক করা হয়? ওটাতে হিলিং হয়, মেডিটেশন হয়, মেডিটেশনও ঠিক হয়, প্লাস এই সল্ট ওয়াটারে স্নান করো, ক্লেন্সিং হবে, কিছু প্রসিডিওর ফলো করতে হবে। দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, রূপমদার সাথে আমার পডকাস্ট ছাড়া খুব বেশি একটা কথা তো হয় না, তো এই কথাগুলো ওনার জানার কথা নয়। ওই চেকিং ফিকিং করে কিছু একটা নাম্বার উনি দিয়েছেন। যাই হোক, আমরা পডকাস্টটা একদম শেষ ভাগে পৌঁছে গেছি। আপনাদের যাদের এখন পর্যন্ত পডকাস্টটা খুব ভালো লেগেছে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে, আমাদের পাশে থাকবেন। আর রূপমদার ফোন নাম্বার তো ডিসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে, অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনাদের মনে হয়। এবং এই পডকাস্টের কোন পার্টটি আপনাদের সবচাইতে বেশি ভালো লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর যদি আপনিও আসতে চান আমাদের পডকাস্টে, তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আজকের পডকাস্টটি আমরা এখানেই শেষ করছি। রূপমদা, যেতে যেতে কোনো একটা টিপস? আমি বলবো অলওয়েজ এই যে মানে যাদের এফেক্টেড নয় তারাও এই বজ্রা আর্মারটা শুনুন। ওটাতে কিন্তু ইভেন অনেকে গাড়ি চালাচ্ছে, ট্রাভেল করছে, কানে ওটা শুনতে শুনতে যান, ওটা প্রচণ্ড পজিটিভ কাজ করবে। তার সাথে নাম্যেহ রেঙ্গেকেও একটা চ্যান্টিং হয়, যেটা গৌতম বুদ্ধের লোটাস সূত্র থেকে নেওয়া। এটা একটু বাড়িতে চালান, শুনুন, প্রচণ্ডভাবে কিন্তু পজিটিভিটি অ্যাট্রাক্ট করবে এবং শিল্ড ক্রিয়েট করে। তো এই দুটো করুন, দেখবেন এমনিও আপনাদের সমস্যা কিন্তু অনেকটা কাটবে। তোমাকে আরও একবার মানে থ্যাংক ইউ আমাদের পডকাস্টে আসার জন্য। আবার দেখা হচ্ছে। অবশ্যই অবশ্যই। ভালো থেকো। তুমিও। নমস্কার।